অনেক হয়েছে ফ্রি খাবার গ্রহণ। এখন তোরা মা ছেলে মিলে বাসা থেকে বিদেয় হ। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এতদিন। রাকিব এমনিতে খুব টেনশনে আছে, নীরুর কোনো ক্ষতি করতে পারছে না, সেই জন্য তারই মাঝে মামির বিষ জ্বালা কথায় রাগ কন্ট্রোল করতে না পেরে পাশের টেবিল থেকে লোহার টর্চ লাইটটা ছুঁড়ে মারে। এতে লুৎফা বেগম খুব জোরে চিৎকার করে ওঠে। রাকিবের হুঁশ ফিরতে খেয়াল করে মামি মাথা ফেটে খুব রক্ত বের হচ্ছে। মনে মনে ভাবে এখানে থাকলে দোষ ওর ঘাড়েই পড়বে, তার থেকে বরং পালাই। এটা ভেবে বাসার পেছনের দরজা দিয়ে বাড়ির বাইরে চলে যায় রাকিব। মনে মনে প্ল্যান করে একেবারে রাতে বাসায় ফিরে আসবে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। দুপুরের পরে নীরুর বাবা বাসায় ফিরে আসলে কাজের মেয়ে দরজা খুলে দেয়। বাড়ি ঢুকতেই আফজাল হোসেন বলেন, লুতুফা কোথায়? আপা তো উপরে ছিল। আফজাল হোসেন তাড়াতাড়ি উপরে গিয়ে রাকিবের ঘরের সামনে দেখে মেঝেতে প্রচুর রক্ত। একটু দূরে লুৎফার অজ্ঞান দেহ পড়ে আছে। সবাইকে চিৎকার দিয়ে ডাকতে থাকে আফজাল হোসেন। তাড়াহুড়ো করে সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। অ্যাডমিট করা হয় আইসিইউতে। রুবিকে ফোন দিয়ে জানানো হয়। রুবি সাগর দুজনেই অফিস থেকে বের হয়ে ডাইরেক্ট হসপিটালে আসে। শুভর বাবা মাও খবর শুনে আসে। যতই হোক আত্মীয় বলে কথা, বিপদে তো আর আত্মীয়দের দূরে ঠেলে দিতে পারে না। শুভ নীরু আর রিমিকে বের হতে নিষেধ করে। বাড়িতে বডিগার্ড বসিয়ে শুভ হসপিটালে যায় কি হয়েছে সেটা দেখতে। শুভ এসেই দেখে রুবি কাঁদছে আর সাগর তাকে সান্ত্বনা দিচ্ছে। শুভর বাবা মা একটু দূরে বসে আছে আর নীরুর বাবা একাই দাঁড়িয়েছিল। শুভ তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলা শুরু করে। কিভাবে এসব হলো কিছু কি জানেন? তোমার কথা মতো দুটো ঘরের ভেটিলেতে ছিদ্র করে সিসিটিভির ক্যামেরা লাগিয়ে দিয়েছে। তো রাকিবকে ঘরের মাঝে খুব পায়চারি করতে দেখলাম। এরপর দেখলাম দাঁড়িয়ে গেল, কি যেন মনে মাঝে ছুঁয়ে গেল, কি যেন সুরে মারে, বোঝা গেল ব্যাপারটা সন্দেহজনক লাগে। তাই ছুটে আসি বাসায়। এসে রাকিবের ঘরের সামনে দেখি লুতুফা অজ্ঞান। রাকিব ওর ঘরে নেই। কাছে মেয়েগুলো রাকিব কখন বের হয়ে গেছে দেখেনি। স্পষ্ট বোঝাই যাচ্ছে রাকিবের কাজ এটা। ছবিতে যদি না দেখা যায় তাহলে প্রমাণ করব কিভাবে? বাবা, কিভাবে প্রণাম করবো বলো? এখন বাসায় যাচ্ছি, একটু ভাবতে হবে সবকিছু। শুভ আর কিছু না বলার সুযোগ দিয়ে চলে আসে। শুভর বাবা আর মাকে নিয়ে বাসায় চলে আসে। রুমে ঢুকতেই নীরু এসে জড়িয়ে ধরে। কে এমন করছে বুঝতে পারলে? সন্দেহ করা হচ্ছে রাকিব, প্রমাণ তো নেই। কি হবে এখন? খুব ভয় হচ্ছে আমার। আস্তে আস্তে তোমার শত্রুদের সংখ্যা বাড়ছে। আগে ছিল শুধু তোমার সৎমা, আর এখন জুটেছে রাকিব আর সামিহা। খুব ভয় হয় তোমার। আমি তোমাকে ছাড়া বাঁচবো কিনা জানি না, হারাতে চাই না। তোমাকে হারানোর ভয়টা আমার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সত্যি যদি এমন চলতে থাকে আমি হয় পাগল হয়ে যাব, না হয় মারা। এমন কুলক্ষণের কথা আর কখনো বলবে না, মনে থাকবে তো? হুম। রাতে কেউ আর তেমনভাবে ডিনার করতে পারেনি। কোনো রকম খেয়ে উঠে শুভ, নীরু, বাবা, সাগর আর রুবির জন্য খাবার নিয়ে হসপিটালে যায়। যাই হোক, বেশি টেনশন করো না ভাবি, কিছু খেয়ে নাও তো। খেতে ইচ্ছা করছে না। না খেলে চলবে কিভাবে বলো তো? শত্রুর মোকাবেলা করবে কিভাবে তাহলে? আমার মা হাজার খারাপ হোক, মা তো মাই হয়, তাই না বলো? কিভাবে মাকে এভাবে রেখে খাই বলো তো? শুভ নীরুকে ফোন দিয়ে রুবির সাথে কথা বলিয়ে দেয়। নীরুর সাথে কথা বলার পর রুবি খেয়ে নেয়। সাগর আর রুবির বাবাকে খাইয়ে বাসায় ফিরে আসে শুভ। রাকিব আর ওর মা হসপিটালে আসে। নীরুর ফুপু ভাইয়ের হাত ধরে ন্যাকা কান্না করে কিছুক্ষণ। রাকিব রুবির সামনে গিয়ে ন্যাকা কান্না করে, রুবিকে বোঝায় ওর মা ভালো হয়ে যাবে। আফজাল হোসেন মনে মনে প্ল্যান করে লুৎফা সুস্থ না হওয়া পর্যন্ত এদের কিছুই বলবেন না উনি। রুবিকেও তাই ইশারায় চুপ করিয়ে দেয়। আফজাল হোসেন বোন আর বোনের ছেলেকে বাসায় ফেরত পাঠিয়ে দেয়। পরের দিন শুভ হসপিটালে গিয়ে প্রথমে নীরুর রিপোর্টগুলো নেয়। পরে রুবির মাকে দেখে বাসায় ফিরে আসে। শুভ হঠাৎ মুখ শুকনো করে ড্রয়িং রুমে দাঁড়াতে সবার আত্মা শুকিয়ে যায়। শুভর মা বলেন, কি হয়েছে? এমন করে ফিরে এলি তো মুখ গোমরা করে কেন? শুভ চুপ করে দাঁড়িয়ে আছে। খারাপ কোনো সংবাদ নাকি? খারাপ কি ভালো তা জানি না, তোমরা দাদা দাদু হচ্ছ। শুভর বাবা মায়ের মুখে হাসি ফুটে ওঠে। শুভ ঘরে গিয়ে দেখে নীরু বেলকুনিতে দাঁড়িয়ে আছে। পেছন থেকে পা টিপে টিপে গিয়ে জড়িয়ে ধরে নীরুকে। নীরুর ঘাড়ের উপর মাথা দিয়ে শুভ বলে, আমার বাবুর আম্মুর মন খারাপ কেন তা কি জানার সৌভাগ্য হবে আমার? শুভ নীরুকে বাবুর আম্মু ডাকাতে বেশ লজ্জিত হয় নীরু, সাথে খুব অবাকও হয়। নীরু তখন শুভকে বলে,
বাবুর আম্মু মানে? আমার তো বাবুই নেই। নেই তো কি হয়েছে, খুব শীঘ্রই আসছে মিস্টার শুভ আহমেদ অ্যান্ড নিরুফার চৌধুরীর একমাত্র সন্তান। ফান করো না তো। সিরিয়াসলি তুমি প্রেগনেন্ট? আর এই খুশির খবর নিচে জানিয়েই তবে ঘরে এসেছি। এমা, কি করেছো তুমি? আমার তো এখন নিচে যেতে লজ্জা লাগবে। ওরে আমার লাজুক লতা, ওই সময় বুঝি লজ্জা করেনি? যাও, দূর হও তো, সব সময় ন্যাকামি করে। নীরু অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তখন মনে পড়ে শুভ ওর নামের শেষে চৌধুরী টাইটেল দিয়েছে। তখন শুভর দিকে ঘুরে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা শুভ, তুমি আমার নাম বললে নিরুফা, কিন্তু আমার নাম তো নিরুফার জাহান। তাই বলেছি নাকি? যাই হোক, তুমি বাচ্চা মেয়ে, কিছুই বুঝবে না। বুঝবো, বুঝিয়ে বললেই হয়। নীলাশা চৌধুরীর মেয়ে তো নিরুফার চৌধুরীই হয়। তুমি আমার মায়ের নাম কিভাবে জানলে? তুমি যদি সত্যি অনাথ হতে তাহলে তোমার এত বিপদ হতো না। খুব ভয় হয় জানো, যদি তোমাকে তোমার মায়ের পরিণতি ভোগ করতে হয়। যদি তোমার কিছু হয়ে যায়, নিজেকে ক্ষমা করতে পারবো না, নিজেকেও শেষ করে দিব। এত ভালোবাসি তোমাকে। এত ভয় পেও না, আল্লাহ যা করে তাতেই হয়তো মঙ্গল। আরো 2 মাস পার হয়ে যায় আর মাত্র 3 দিন পর নীরুর বার্থডে। নীরুর 18 বছর পূর্ণ হবে সেই দিন। আর শুভ এই দিনটাকে ভয় করে নীরুর সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়েছে। নীরুর প্রেগনেন্ট হওয়ার পর থেকেই শুভর কেয়ারিং অনেক বেড়ে গিয়েছে। নীরু ঘুম থেকে উঠলেই বেডটি হাজির হয়। নীরু ফ্রেশ হয়ে আসতে না আসতে ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। নীরু যেন কখনো খিদে পেটে থাকতে না হয় সেই জন্য ঘরের মধ্যে সার্বক্ষণিক খাবার রেডি থাকে। নীরুকে প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করায় শুভ, যেন মা ও বাচ্চা সুস্থ থাকে। সেজন্য সব চিকিৎসা শুভ নিজে উপস্থিত থেকে করায়। রুবির মা এখনো আইসিইউতেই আছে। মাথায় প্রচন্ড আঘাত, প্রচুর রক্তক্ষরণের জন্য এখনো জ্ঞান ফিরে আসেনি। প্রতিদিন রুবি অফিস শেষে মাকে দেখে বাড়ি আসে। আফজাল হোসেন ও হসপিটালে গার্ড রেখেছেন, যেন লুৎফা বেগমের কোনো ক্ষতি কেউ করতে না পারে। ঘুম থেকে উঠে সাগরকে রুবি বলে, এভাবে আর কতদিন চলা যায় বলো তো? আম্মু কি আর সুস্থ হবে না? ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের ফিউচার প্ল্যান কি হবে এই ব্যাপারে কিছু ভেবেছো কি? কি ব্যাপার? নীরুর বেবি হবে। আর আমাদের কবে আসবে সাগর? আমিও যে মা হওয়ার সুখ পেতে চাই। আমরা তো বেবি চাইছি, কিন্তু আল্লাহ যদি না চান আমাদের বেবি আসুক, তাহলে আমরাই বা কি করতে পারি বলো? মাত্র তো বিয়ের 4 মাস হলো, আরো কিছুদিন ওয়েট করো, আমাদের ঘর আলো করে সন্তান আসবে। নীরু আমার থেকে অনেক ছোট, অথচ ওর বেবি আসছে, আর আমি চাকরি আর ব্যস্ত জীবন নিয়েই পড়ে আছি। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সাগর উঠে চলে যায়। রুবি ভাবতে থাকে তার পাপের কথা। কৈশোরের করা পাপ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হয়তো কখনো মা হতে পারবে না রুবি। এইসব যদি সাগর জানতে পারে, হয়তো ওকে তালাক পেতে হবে সাগরের কাছ থেকে। একবার নিজ অবৈধ সন্তানকে হত্যা করার পাপই হয়তো তার কখনো সন্তান হবে না। নীরুর মা হবার খবর শোনার পর থেকে রুবির ভেতরে পাপবোধ রুবিকে কুড়ে কুড়ে খাচ্ছে। রুবি যেন নিরুপায় ছিল, সে তো তার সন্তানকে হত্যা করতে চায়নি, বাধ্য হয়ে করেছে এইসব। রুবি আজকাল প্রচুর কান্না করে, আর সাগর ভাবে হয়তো ওর মায়ের জন্য কাঁদছে। নীরু সন্ধেবেলা ঘরে বসে আছে, তখন শুভ ঘরে আসে। এসেই নীরুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, মহারানীর মন কেন খারাপ তা কি জানতে পারি? পারো। আজকাল প্রায় মন খারাপ করে বসে থাকো কেন? এই যে তুমি আমার এত কেয়ারিং করছো, খুব ভালো লাগে, কিন্তু আমারও যে একটু ঘুরতে মন চায়। নিয়ে তো যাও না কখনো। বাগানে যাবে, ছাদে যাবে, বেবি আসুক পৃথিবীতে, অনেক ঘুরিয়ে নিয়ে বেড়াবো তোমাকে। তুমি খুব পচা, বেবি এসেই ভুল হয়েছে। তুমি আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছো। হুম, এমন করে বলতে নেই, বেবি রাগ করবে তাহলে। সব সময় হাসি খুশি থেকো। এখন চলো নিচে যাই, সবাই নিচে বসে আছে। কি হয়েছে কি? আরে চলোই না। শুভ নীরুকে নিচে নিয়ে যায়। নীরুর বাবা এসেছে আজ, এই প্রথম এ বাড়িতে নীরুর বাবা পা রেখেছে। রুবি, সাগর, শুভর বাবা মা, রিমি সবাই একসাথে বসে গল্প করছে। নীরু বাবাকে অনেকদিন পর দেখতে পেয়ে খুশি হয় খুব। আফজাল হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুই আমার নীলাশার ভালোবাসার সন্তান। নীলাশাকে হারিয়ে ফেলছি, কিন্তু তোকে হারাতে পারবো না। নিজের যত্ন নিস। জানি শুভ খুব ভালো ছেলে, ওর সব কথা শুনে চলবি। আমি জানি শুভ তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। হ্যাঁ বাবা, শুভ আমাকে খুব ভালোবাসে, অনেক কেয়ার করে। আমি এখানে খুব খুব খুশি। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। নীরুর ঘুম ভাঙে রাত 3টায়। ঘুম থেকে উঠে দেখে পুরো ঘরে জোনাকির আলো মিটমিট করছে। বিছানা থেকে নেমে জোনাকির পোকা ধরার চেষ্টা করছে।
ধরছে আবার উড়িয়ে দিচ্ছে। নীরু যেন খুশিতে নাচছে। হঠাৎ করে ঘরের লাইট জ্বলে ওঠে। নীরু খেয়াল করে পুরো ঘরে বেলুন দিয়ে সাজানো। মনে করার চেষ্টা করে রাতে তো ঘরে এগুলো কিছুই ছিল না। তাহলে ঘরকে সাজালো? নীরু বেলুনের গায়ে দেখে লেখা আছে লাভ ইউ নীরু। নীরু বুঝতে পারে সব শুভর কাজ। একটু এগিয়ে যেতে কোনো কিছুর সাথে পায়ে বাড়া লাগে। উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হতে থাকে। নীরু হাত তুলে নাচছে, প্রতিটি মুহূর্ত যে উপভোগ করছে। নীরু একটা চিরকুট দেখতে পায়। ওতে লেখা আছে, ড্রয়িং রুমে এসো প্লিজ, তোমার জন্য অপেক্ষায় আছে তোমার ভালোবাসা। নীরু আর ওয়েট না করে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। নীরু ড্রয়িং রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে দেখে ক্যান্ডেল জ্বালানো আছে ঘরের মেঝেতে, লাভ শেপ আকৃতিতে। লাভ শেপের মাঝে শুভ দাঁড়িয়ে আছে, সামনে টেবিল, মাঝে একটা চকলেট কেক। নীরু ক্যান্ডেল পার করে শুভর কাছে যায়। তখন শুভ মুখে আবৃত্তি করে শোনায় নীরুকে, জন্মদিন, শুভ জন্মদিন, ফুলেরা ফুটেছে হাসি মুখে, বাড়ছে ভ্রমরের গুঞ্জন, পাখিরাও গাইছে নতুন সুরে, জানাতে তোমায় অভিনন্দন, নদীতে বইছে খুশির জোয়ার, বাতাসে সুভাষিত কলরব, তোমাকে নিয়েই মাতামাতি আজ, তোমার জন্যই সব, জীবনে হও অনেক বড়, পৃথিবীকে করো ঋণী, গাইবে সবাই তোমার জয়গান, রাখবে মনে চিরদিনই, জীবন হোক ছন্দময়, স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন। নীরু নিজের বার্থডের কথা নিজেও ভুলে গিয়েছিল। শুভর কাছে সারপ্রাইজ পেয়েছে। এছাড়া নীরু এর আগে কখনো জন্মদিন পালন করেনি, সেই জন্য এই আবেগটা অনেক বেশি নীরুর কাছে। নীরু শুভকে হালকা করে জড়িয়ে ধরে বলে, আমার জন্য এমন সারপ্রাইজ রাখবে আমি কল্পনাও করিনি। শুভ নীরুর কপালে কিস দিয়ে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। বক্স থেকে ডায়মন্ডের রিং, ডায়মন্ডের রং ছিল নীল। রিং বের করে নীরুর হাতে পরিয়ে দেয় শুভ। নীরু এবারও অবাক হয়ে যায়। হাসি প্রকাশ করতে না পেরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কি হলো পাগলি, কাঁদছো কেন? এত সুখ কপালে সইবে তো শুভ? তোমার মতো এত ভালো হাজবেন্ড, মা বাবার মতো শ্বশুর শাশুড়ি, বোনের মতো ননদ, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমরা। এই রিং, কেক, মোমবাতি এর সব কিছুই না, তোমরা থাকলেই আমার জীবন সার্থক। এভাবে বলো না, তোমার জন্য আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছি নীরু। আমি আগে এতটাও ভালো ছিলাম না। আমার রাগের জন্য বাসার কেউ কোনো কথা বলার সাহস পেত না, খুব ভয় পেত আমাকে, রিমি বাদে। রিমি আমার কলিজার টুকরো বোন, কিন্তু তোমাকে যতই দেখেছি তোমার রূপের সৌন্দর্যে আমি বিমোহিত হয়েছি। যতই দেখেছি তোমার চোখের দিকে, তোমার চোখের মায়া আমায় খুব কাছে টেনেছে। ওই চোখে জাদু আছে, তোমার চোখের পানি সহ্য করতে পারি না আমি। তোমার জন্যই আমি চেঞ্জ হয়ে গিয়েছি। তুমি আমার চোখের প্রেমে পড়েছিলে, আর আমি তোমার খালি বুকের উপর লোমের প্রেমে পড়েছিলাম। সব বাদ দিয়ে খালি বুকটাই ভালো লাগলো ম্যাম। তোমার লোমশ বুকের ওপর মাথা রাখতে আমার খুব ভালো লাগে। এছাড়া ওখানে তোমার হার্টবিট শুনতে পাই। তোমার প্রতিটি হার্টবিট যেন নীরু বলে ডাকে। খুব ভালো লাগে আমার এটা। চলো কেক কাটবে। কেক কাটার সময় শুভ উইশ করে। নীরু কেক কেটে শুভকে খাইয়ে দেয়। শুভ নীরুকে খাইয়ে দেয়। দুজনে আরো গল্প করার পর নীরু বায়না ধরে ছাদে যাবে। তখন শুভ বলে, তুমি প্রেগনেন্ট না হলে সব অ্যারেঞ্জমেন্ট ছাদেই করতাম। নেক্সট টাইম তোমার সব আবদার পূরণ করব, বুঝেছো পাখি? এবার নীরু শান্ত হয়ে রুমে আসে। শুভ সব পরিষ্কার করে রুমে আসে। দেরি করে ঘুমানোর জন্য দুজনেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। বেলা 11টায় নীরুর ঘুম ভাঙে। নিচে মনে হলো খুব কথা শোরগোল শোনা যাচ্ছে। নীরু শুভকে উঠিয়ে দেয়। দুজনেই ফ্রেশ হয়ে নিচে যায়। নীরুর বাবা এসেছে। বাবার কাছে নীরু এগিয়ে যেতে নীরুর বাবা নীরুকে কিছু কাগজ ধরিয়ে দেয়। এগুলো কি বাবা? তোমার আমানত এতদিন আমার কাছে গচ্ছিত ছিল, আজ তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম। আমার জিনিস মানে কিসের কথা বলছো তুমি? আর আমাকে তুমি করেই বা বলছো কেন? বলবো সব, এখানে সাইন করে দাও। নীরু সাইন করেই দেয়। এরপর নীরুর বাবা সবার উপস্থিতিতেই বলে, আজ থেকে আমার মেয়ের যত সম্পত্তি ছিল সব তার কাছে হস্তান্তর করে দিলাম। নিয়ম এটাই ছিল, ওর 18 বছর হলে ওর সব সম্পত্তির মালিক হবে। আসলে আমার নিচে বলতে কিছু ছিল না, সব আমার নীলাশার বাবা ছিল, সেই সূত্রে নীলাশা হয় এখন নীরুর। নীরু অবাক হয়ে শুনছে। হঠাৎ করে জিজ্ঞেস করে, আমার মা সম্পর্কে একটু বলবে বাবা? রিকোয়েস্ট রাখলাম। হ্যাঁ মা, আজ বলতে এসেছি। বাসায় সবাই আছে, শুভ, সাগর, নীরু, রুবি, রিমি, শুভর বাবা আর মা।
সবাই সোফাতে গোল হয়ে বসে। তখন আফজাল হোসেন নিজের না বলা গল্প বলতে শুরু করে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম, কোনো রকমের সংসার চলে যেত আমার। একটু বড় হওয়ার পর যত খরচ বেড়ে যায় তখন টিউশনি করাতে চলতাম, তখন টিউশনি করেই চলতাম। এরপর ভার্সিটিতে ভর্তি হই, সেখানে প্রথম দিন নীলাশার সাথে পরিচয় হয়। আবার নীলাশা অনেক ধনী বাবার সন্তান হলেও কখনো বুঝিনি সে ধনী ঘরের মেয়ে। খুব সিম্পলভাবে নিজেকে সবসময় প্রেজেন্ট করত। প্রেমটা কিভাবে যেন হয়ে গিয়েছিল কেউ বুঝিনি, কেউ কাউকে কখনো ভালোবাসি কথাটা বলেও নেই। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব খুঁজতে থাকে, ঘুষের বাজারে দিবে কে চাকরি। নীলাশা একটা কোম্পানির নাম বলে, যেখানে ইন্টারভিউ দিতে জবটা হয়ে যায়। বাসায় গিয়ে সুখবর দিতেই মা বললেন, বাবা আফজাল, অনেক পড়াশোনা করলে, অনেক তো হলো, এবার আমার সেকে রাখার কথা পূরণ করো। কি কথা আম্মা? আমার সে কথা দিয়েছিলাম, ওই মেয়েকে বউ করে ঘরে তুলবো। এখন তো চাকরিও পেয়ে গেলি, বিয়েটা এবার করেই নে। কিন্তু তুই যদি আমার কথা না শুনোস তাহলে আমার মরা মুখ দেখবি। আমার বাবার অফিসে আমি আসবো না তো কি তুমি থাকবে? কখনো অহংকার করিনি, তুমি কষ্ট পাবে বলে সব সময় তোমার মন জুগিয়ে চলতে চেয়েছি, আর তুমি আমার সাথে আজ এমন করলে। বস বের হয়ে আসেন। নীলাশা বসের বুকে বাবা বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকেন। আমি কি করতে পারতাম আমার জানা ছিল না। নীলাশার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমি চাকরি হারানোর ভয়ে নীলাশার পায়ে ধরে বলি, প্লিজ নীলাশা, ক্ষমা করে দাও, আমি কখনো বুঝিনি তোমায়। নীলাশার ছিল সরল মনের মেয়ে, সে আমার বুকে অনেক কাঁদে। অফিসে বস আমাদের বিয়ের ডেট ঘোষণা করে দেন। তখন নীলাশাকে বলি, নীলাশা প্লিজ 1 বছর প্রেম করি, এরপর যদি বিয়ে করি। নীলাশা ভাবে আমি রোমান্স করতে চাচ্ছি। হ্যাঁ, আমি নীলাশাকে ভালোবাসতাম, কিন্তু লুৎফার জন্য এসব এলোমেলো হয়ে যাচ্ছিল। নীলাশার সাথে 1 বছর প্রেম করে ওকে বিয়ে করে ওদের বাসাতেই শিফট হয়ে যাই। এর কিছুদিন পর আমার মা মারা যান, আর আমার বোন ওর স্বামীকে তালাক দিয়ে চলে আসেন। লুৎফাকে তখন সবকিছু বলি, আমার প্রেম, বিয়ের সবকিছু ওকে শর্ত দিই, ওদের বাসায় নিয়ে গিয়ে রাখবো, কিন্তু বোন পরিচয় থাকবে। ওদের বাসায় নিয়ে গিয়ে রাখবো, কিন্তু বোন পরিচয় থাকতে হবে। তখন রবির বয়স 1 বছর ছিল। এছাড়া সবাইকে কাছে রাখার জন্য কোনো অপশন ছিল না। লুৎফাকে ডিভোর্স দিলেও পারতাম, কিন্তু রুবির জন্য দিতে পারিনি। আর নীলাশার বিয়ে 4 বছর হতে চলেও নীলাশা মা হতে চাইতো না। প্রেগনেন্সিকে খুব ভয় করতো সে, অনেক বুঝিয়েও রাজি হয়েছিল। নীরু তখন পেটে আসে। একদিন লুৎফা নীলাশার বাবাকে সব বলে দেয়, এতে উনি খুব উত্তেজিত হয়ে পড়েন। আফজাল হোসেন এতটুকুতেই বলেই থেমে যান, দীর্ঘশ্বাস ছাড়েন। নীরু তখন জিজ্ঞেস করে, এরপর কি হলো নানুর, বলো বাবা। বলছি। সেদিন থেকেই দুর্যোগ শুরু হয়। লুৎফারের কথায় নীলুর নানু আসমত চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। তখন বুঝতে পারি উনি কেন অসুস্থ হয়েছেন। তখন হসপিটালে নেওয়া হলো। ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার বলেন হার্ট অ্যাটাক হয়েছে। উনি কিছু বলার চেষ্টা করেছিলেন। নীলা কাছে যেতেই উনি জানিয়ে দেন লুৎফা আমার স্ত্রী আর রুবি আমার মেয়ে। নীলাশা চিৎকার করে বলে ওঠে, এসব মিথ্যা অপবাদ আমি বিশ্বাস করি না। লুৎফার এমন কিছু পরিস্থিতিতে বলে দেয়, বিশ্বাস করো আর নাই করো, আমি তোমার ননদ না, তোমার সতীন। রুবির মাথায় হাত রেখে ওনাকে প্রতিজ্ঞা করতে বলো, উনি পারবে না, কারণ নিজের মেয়ের মাথায় হাত রেখে মিথ্যা বলা যায় না। আমি আর চুপ থাকতে পারিনি। লুৎফাকে চড় মেরে বলি, হ্যাঁ রুবি আমার সন্তান। নীলাশা এই ধকল সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। কোনো রকমে ধরে বেডে শুয়ে দিই। আসমত চৌধুরী প্রাণ কখন বেরিয়ে গিয়েছে আমরা কেউ বুঝতে পারিনি। নীলাশার জ্ঞান ফিরলে আসতে ওর বাবার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে, কিন্তু আসমত চৌধুরী আর উঠেনি কখনো। নীলাশা আর কখনো কথা বলেনি। বাবার মৃত্যুর পর মেয়েটা নির্বাক হয়ে যায়। খুব যত্ন নিতাম ওর। প্রেগনেন্সির সময় এত দুর্যোগ ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। আমি বাসায় নার্স রেখে দিই ওর পড়াশোনার জন্য, ওর দেখাশোনা করার জন্য। এরপরে আসে সেই দিন ওর ব্যথা ওঠে। আমি ওকে হসপিটালে নিয়ে যাই। বেবির অবস্থা ভালো ছিল না, বিদায় সিজারের ব্যবস্থা করা হয়। 3 ঘন্টা পর আমার ঘর আলো করে নীরুর জন্ম হয়। নীলাশায় অজ্ঞান ছিল, জ্ঞান ফিরছিল না। খুব টেনশনে ছিলাম।
এরপর পুরো একদিন পর নীলেশের জ্ঞান ফিরে একটু সুস্থ হলে ক্যাবিনে ট্রান্সফার করা হয়। আমি ওর পাশে গিয়ে সেদিন অনেক কেঁদেছিলাম। সে শুধু তাকিয়েছিল, কোনো কথাই বলেনি আমার সাথে। শুধু ওর হাত দুটো আমি চোখ দিয়ে পানি মুছে দিয়েছিল। আমি আমাদের বেবিকে তার সামনে দিতেই সে বেবির মাথায় হাত বুলিয়ে দেয়, খুব আস্তে করে বলে, বেবির নাম রাখবে নিরুফার জাহান। আমি বলি, তোমার ইচ্ছে শেষ হচ্ছে? ও আর কথা বলেনি, নীরুকে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর নীরুকে আমার হাতে দিয়ে সে ঘুমিয়ে গেছে। অসুস্থতার জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া থাকায় ওকে আমি নীরুকে নিয়ে বাইরে যাই। আমার বোনকে ডেকে নীরুকে দেই। বোন সেদিন আবদার করে বসে, ভাই তোর মেয়েটা অনেক সুন্দর হবে রে, দিবি ওকে বড় হয়ে আমার ছেলে বউ হতে? আমি বুঝিনি ওর এমন আবদার কেন করেছে। আমি হেসে বলি, আগে বড় হ। ফার্মেসি থেকে গিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে এসে নীলার রুমে যাই। গিয়ে দেখি নীলেশের মাথার উপরে বালিশ চাপা দেওয়া আছে। বালিশ সরিয়ে নীলেশের দিকে তাকিয়ে চিৎকার করলে বলে ওঠে, চোখ দুটো বিস্ফোরিত হয়ে আছে। তাড়াতাড়ি করে ওর হাত ধরতে দেখি ওর হাত ঠান্ডা হয়ে গেছে। চিৎকারের সাথে সাথে লুতুপাক ঘরে ঢুকে। আমি অবাক হয়ে বলি, তুমি এখানে কি করছো? তুমি বিয়ে করে বউ নিয়ে মজা করবে আর আমি সারা জীবন দেখে দেখে ফুলবো? এটা হবার নয়। তোমার নীলাশা মরে গেছে আর ওকে হত্যা করেছে তুমি। আমি রেগে গিয়ে চিৎকার করে ওকে চড় মারি। এরপর বলি, কি যাতে বলছিস অসভ্য মেয়ে, আমি কেন ওকে হত্যা করব? লতুপা খুব জোরে হাসে। এরপর একজনকে আসতে বলে, ফিসফিসিয়ে কয়েকটা ছবি দেখায়। আমি নীলাশার মাথার থেকে বালিশ সরানোর সময় ছবিটা এমন মুহূর্তে তোলা দেখে মনে হচ্ছিল আমি নীলাশাকে হত্যা করেছি বালিশ চাপা দিয়ে। আমি কান্নায় ভেঙে পড়ি। এই ছিল আমার কপালে। আমি জানি না কেন এই শত্রুতা হয়েছে। স্ত্রীর অধিকার আদায় করতে চেয়েছিল তার নিজের স্বামীকে ফাঁসিয়ে। লুতুফা তখন বলে, ছবি কেউ দেখবে না, কেউ জানবে না তুমি ওর হত্যাকারী। শুধু ওই মেয়েটাকে হত্যা করে ফেলো, আর না হয় ওই মেয়েকে এতিমখানা দিয়ে এসো। বাধ্য হয়ে আমার কলেজার টুকরো নীরুকে এতিমখানা দিয়ে আসতে হয়। ওর সব খরচ আমি দিতাম, লুকিয়ে রাখতাম নীরুকে, কেউ যেন নীরুকে হত্যা করতে না পারে। এরপর থেকে লুতুফার সাথে 1 বছর শুধু ঘরে থাকতাম। কিছু আর কখনো ওর দিকে ফিরেও তাকায়নি। আর রুবি তো সন্তান। চেষ্টা করেছি ভালোবাসার, জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি। আফজাল হোসেন কাঁদতে থাকে খুব। নীরু শুভর পাশ থেকে উঠে গিয়ে আফজাল হোসেনকে জড়িয়ে ধরে আর রুবি মাথা নিচু করে কাঁদতে থাকে। শুভ কি বলবে কিছুই বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত তার জানা নেই। মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকার পর বলে, আগেও নীরুকে হত্যা প্ল্যান করা হতো নীরুর এই সম্পত্তির জন্য, আর এখনো হত্যা করার চেষ্টা করা হয়। যদিও আশা করি রবি ভাবি আর এই কাজ করবে না, কিন্তু রাকিব এই চেষ্টা করতেই থাকবে। কিন্তু প্রমাণ ছাড়া ওর শাস্তি হবে কিভাবে? আমার মৃত্যু যদি এক্ষুনি লেখা থাকতো এক্ষুনি হবে, কিন্তু যদি না লেখা থাকে তাহলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। প্লিজ এই নিয়ে কেউ টেনশন করবে না। নীরু ঘরে চলে যায়। একটু কাঁদা দরকার মেয়েটার। এতগুলো সত্য জানার পর কাঁদলে মন হালকা হবে ভেবে শুভ নীরুকে একাই ছেড়ে দেয়। আমার ভুলের জন্য আমি খুব অনুতপ্ত, মাফ করে দেবেন সবাই। আমার মা যা অন্যায় করেছে তার শাস্তি সে পাচ্ছে। আমার সৎ মাকেও তো একেবারে হত্যা করে ফেলেছে, আর নিজেও এখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। আমি খুব চাইতাম আমার মা যেন সুস্থ হয়ে উঠুক, কিন্তু এখন আর চাই না। আহ ভাবি, কারো মৃত্যু কামনা করতে নেই। যাই হোক, উনি আমাদের সাক্ষী। উনি বেঁচে থাকলেই রাকিব আর ওর মাকে ধরা সহজ হবে। শুভ সবার সাথে কথা শেষ করে রুমে যায়। নীরু ফুপিয়ে কাঁদছে। শুভ গিয়ে বলে, আর কেঁদো না প্লিজ, কাঁদলে যে আমাদের অনাগত বেবি কষ্ট পাবে। তুমি কি তা চাও? নীরু তাড়াতাড়ি চোখের পানি মুছে শুভকে জড়িয়ে ধরে বলে, আমি চাই আমার অনাগত বেবি যেন অনাথ হয়ে বড় না হয়। ওর সুন্দর ভবিষ্যৎ কামনা করি। শুভ নীরুর মুখ তুলে কপালে ভালোবাসার পরশ এঁকে বলে, আজ জন্মদিন তোমার, আর কখনো কাঁদবে না। আজ থেকে শুধু তোমার সুখের দিন। মজা করছো? এখনো আমাদের পরিবারের উপর শনির নজর আছে। আমি কিছুতেই খুশি থাকতে পারছি না, সেই জন্য। শুভ একটু হতাশ হয়। আসলে এই ঝড় বয়ে যাচ্ছে পরিবারের উপর দিয়ে। শুভ রুম থেকে বেরিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসে। নীরু নিচে নামে। কিচেনে গিয়ে কড়া করে কফি বানিয়ে নিয়ে রুমে আসে। শুভর ঘাড়ে হাত দিয়ে বলে, তোমার কফি খেয়ে নাও। প্রেগনেন্ট অবস্থায় কফি খাওয়া নিষেধ,
কিন্তু অল্প করে চা পান তো করতে পারো। আজ ভালো লাগছে না, তাই করিনি, একটু রেস্ট নিতে চাই। নীরু বেডে গিয়ে শুয়ে আছে। শুভ কফি শেষ করে ড্রয়িং রুমে সবার সাথে গিয়ে বসে। শুভর ফোনে টোন বেজে ওঠে। আছোয়া হয়ে ফোন হাতে নিয়ে দেখছে নীরু। একটা মেসেজ আসে শুভর ফোনে। নীরু মেসেজ ওপেন করে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সাথে একটা ভিডিও এসেছে, সেটা ওপেন করে দেখে। এরপর ফোনটা আছাড় দিয়ে খুব কাঁদতে থাকে। শুভ কিছুক্ষণ পর রুমে এসে নীরুকে কাঁদতে দেখে মনে করে সকালের ঘটনার জন্য মন খারাপ নীরুর। নীরুর কাঁধে হাত রেখে শুভ কিছু বলার আগেই নীরু শুভর হাত এক ঝটকায় সরিয়ে দেয়। এরপর বলে, আর কখনো ছোবে না আমাকে। যেই হাত দিয়ে তুবাকে স্পর্শ করেছো সেই হাত দিয়ে আর কখনো আমার শরীরে স্পর্শ করবে না। কি বলছো এসব? তুবাকে তুমি চিনলে কিভাবে? পাপ কখনো চাপা থাকে না, একদিন প্রকাশ পেয়েই যায়। তোমার পাপও আজ আমার সামনে চলে এসেছে। ছি, লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে? আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ নীরু। আমি এমন কিছুই করিনি। তাহলে বলতে চাচ্ছ তুবাকে তুমি রেপ করনি? তাহলে তুবার গর্ভের সন্তানকেও তুমি অস্বীকার করছো, তাই না? ততক্ষণে বাসার সবাই চলে এসেছে। লাস্টের কথায় সবার মাথায় বাজ পড়ে। শুভ কিছু বলার আগে শুভর মা বলে, শুভ, এসব কি শুনছি? তুই এত নিচে নেমে গিয়েছিস? শুভ কিছু বলার আগে নীরুর শাশুড়ি মায়ের কোলে মাথা রেখে বলে, আম্মা, উনি তুবা নামের এক মেয়ের সাথে বাজে কাজে লিপ্ত হয়েছে। ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। ওনার ফোনে ওই মেয়েটা ভিডিও পাঠিয়েছে। আপনি দেখলে বুঝতেন এগুলো ফেক না। শুভ নিজের ফোন হাতে নিয়ে ভিডিও ওপেন করে যা দেখে নিজেই লজ্জা পেয়ে যায়। ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, বিশ্বাস করো আমি এমন নই। তাহলে ফোন ভাঙলি কেন? ওগুলো দেখে সহ্য করতে পারিনি, তাই। ওগুলো রিয়েল, তাই না? ভিডিও সত্যি, কিন্তু আর কৈফিয়ত দিতে হবে না। নীরু, চলে এসো আমার ঘরে। আর শুভ, তুই পারলে তোর মুখ আমাকে দেখাস না। আম্মু শোনো। কিছু শোনার আগে নীরুর হাত ধরে শুভর মা বেরিয়ে যায়। শুভর বাবা ছি বলে বের হওয়ার সময় শুভ জিজ্ঞেস করে, আব্বু তুমিও অবিশ্বাস করলে? আমাকে কিছুই বলার সুযোগ দিলে না তাহলে? ঠিক আছে, নিজেকে নির্দোষ প্রমাণ না করে ফিরছি না। পারলে নীরুর খেয়াল রেখো তোমরা। শুভ বাইরে চলে আসে, উদ্দেশ্য তুবাকে খুঁজে বের করা। পরের দিন সকালে টিভি ওপেন করলে শুভর বাবা ব্রেকিং নিউজে দেখে ঘাবড়ে যায়। অনেক জোরে করে বলে, হায় আল্লাহ, এই কি সর্বনাশ হয়ে গেল আমার। সবাই ছুটে আসে। নীরু প্রথমে নিউজ দেখে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। শুভর মা ধরে সোফায় বসিয়ে দেয়। রুবি তখন নীরুর পাশে বসে বলে, শুভর প্রতি আমার বিশ্বাস আছে, সে এমন করতে পারে না। এটা সত্যি অনেক বড় চক্রান্তে আমরা ফেসে গেছি। তুই ধৈর্য ধর, আর এখন পারলে শুভর সাথে দেখা কর। নীরুর চোখ দিয়ে পানি ঝরছে। নীরুর মন বলছে শুভ এমন করতে পারে না। সে রুবিকে বলে, আপু আমাকে নিয়ে যাবে ওর কাছে? আমার ভুল হয়ে গেছে ওকে অবিশ্বাস করা, নইলে ওর এত বড় ক্ষতি হতো না। আমার মন বলছে আমি ওকে অবিশ্বাস করে ভুল করেছি। টিভির ব্রেকিং নিউজে একবার তাকালো নীরু। বিশিষ্ট বিজনেসম্যান আসাদুজ্জামান শুভ তুবা হত্যার মামলায় গ্রেফতার। শুভর ফ্যামিলি থানায় যায়। শুভর বাবা ওর ওসির সাথে কথা বলে। প্রথমে তারা শুভর সাথে দেখা করতে দিতে নারাজ হয়, কিন্তু পরে কথা বলতে দেয়। প্রায় 1 ঘন্টার পর শুভকে কয়েকজন পুলিশের সামনে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। সবাই গিয়ে শুভর আশেপাশে ভিড় জমায়। শুভ তখন বলে, তোমরা কেন এসেছো? বিশ্বাস যখন করতে পারোনি, তার শাস্তি তো আমায় পেতেই হবে। আমাকে মাফ করে দাও, আমি জানি তুমি অন্যায় করনি। আমরা সবাই তোমাকে নির্দোষ প্রমাণ করব। কাল যদি অবিশ্বাস না করতে তাহলে আজ এই দশা হতো না আমার। আর কারো উপকার চাই না, সবাই চলে যাও। ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দে। কি ঘটনা ঘটেছে খুলে বল, তাহলে আমাদের সুবিধা হবে কেস সলভ করতে। কি দরকার আম্মু? আমার ছাড়া পেয়ে লাভ নেই, আমি তো খারাপ। আহ শুভ, তুমি এত রেগে যেও না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। প্লিজ মাফ করে দাও, আমার জন্য না হলেও অনাগত সন্তানের জন্য। শুভর মাথা কিছুটা ঠান্ডা হয় সন্তানের কথা শুনে। এরপর বলে, আমি বড্ড ফেসে গেছি নীরু, বুঝতে পারছি না কিভাবে এই জাল ছিঁড়ে বের হব। নীরু শুভকে ছেড়ে দিয়ে পুলিশ অফিসারের সামনে গিয়ে বলে, এক্সকিউজ মি অফিসার, আমার হাজবেন্ড সম্পূর্ণ নির্দোষ। ওকে কেন ধরে এনেছেন? আপনি আপনার হাজব্যান্ডের পক্ষ নেবেন এটাই স্বাভাবিক, কিন্তু উনি খুন করেছেন, আর মেয়েটা ওনার অনাগত সন্তানের মা হতে চলেছিল। কি প্রমাণ আছে যে ওই মেয়েটার গর্ভের সন্তান আমার হাজবেন্ডের? একটা ভিডিওতে দেখা যাচ্ছে। সামান্য ধস্তাধস্তি এতেই কি প্রমাণ হয়ে যায় শুভ খারাপ কাজ করেছে? দেখুন ম্যাডাম, আপনি যাই বলুন না কেন, ওনাকে লাশের সাথে পাওয়া গিয়েছে। আমরা কি করতে পারি বলুন?
আমার কেন জানি মনে হচ্ছে মানবিকতা এখনো বেঁচে আছে। দয়া করে বিষয়টা সঠিক তদন্ত করুন, নইলে একজন নির্দোষ ব্যক্তির ফাঁসির আদেশ হয়ে যাবে। আমার অনাগত সন্তানের জন্য বলছি, প্লিজ আমার সন্তানকে এতিম করবেন না। আপনি শান্ত হন প্লিজ, আমরা সব কিছু তদন্ত করে দেখছি। নীরু বেশ অসুস্থ হয়ে পড়েছে। রুবি নীরুকে ধরে বেঞ্চে বসিয়ে দেয়। নীরু রুবির কাঁধে মাথা রেখে বলে, আমি জন্ম থেকে কি এমন পাপ করেছিলাম আপু? সারা জীবন কি আমাকে কাঁদতেই হবে? আমি কি কখনো সুখ পাবো না? শুভ এমন ছেলেই না, বিয়ের আগে থেকে চিন্তা মুখে, দেখিস সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না বোন আমার। নীরুর পাশে সবাই এসে বসে। থানায় বেশিক্ষণ থাকার নিয়ম নেই, তাই শুভর মা বাবাকে পাঠিয়ে দেয়। রুবি, সাগর আর নীরু থাকে শুধু। নীরু আবারও শুভর কাছে গিয়ে প্রশ্ন করে, শুভ সত্যি করে বলো, তুবাকে কেমন করে চিনতে? তুমি কি আমায় আবারও সন্দেহ করছো? না, জানলে তোমাকে মুক্ত করার সুবিধা হতো। তুবা একজন অনাথ মেয়ে, জন্ম কোথায় জানে না সে নিজেও। 3 মাস আগে তুবার সাথে পরিচয় হয়। তুবা আমাকে জানায় সে একজন পতিতা, কোনোভাবে খারাপ কাজ করতে চায় না, সেই জন্যই পালিয়ে আসে সুযোগ পেয়ে। নিরাশ্রয় মেয়ে আশ্রয় চাচ্ছিল। তখন আমিও একজন মেয়ে খুঁজছিলাম জবের জন্য। অফিসে নিয়োগ দেই। কাজটা খুব সাধারণ ছিল। আমার নীরুকে বারবার হত্যা প্ল্যান করা হতো, তাই ঘরে সিসিটিভি ফুটেজ দেখার জন্য কাউকে খুব প্রয়োজন ছিল। তুবা এত খারাপ মেয়ে ছিল না, আর নীরুকে বলাই ছিল ঘরে ক্যামেরা আছে, সাবধানে চলতে। তারপর আমি চাইনি আমার স্ত্রীকে পরপুরুষ দেখুক, তাই মেয়েকে কাজে লাগিয়েছিলাম। তার সুবিধার জন্য তাকে 1 রুমের বাসা ভাড়া করে দেই, আর একটা ল্যাপটপ দেই যেন ঘরে বসেও দেখতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু তুবা মারা গেল কিভাবে? কিছু মনে করবেন না অফিসার, কথার মাঝে কথা বলছি। আসলে তুবা মেয়েকে আমিও চিনতাম। আমার মেয়ে নিরাপত্তার জন্যই আমি আর আমার জামাই সব কিছু করতে রাজি ছিলাম, কিন্তু বুঝতে পারিনি তুবা আমার জামাইকে ফাঁসিয়ে দিবে। যা বলার স্পষ্ট করে বলুন। আমার সন্দেহই একজনকে, তাকে দয়া করে আটক করুন। সব কিছুই সে বলে দিতে পারবে। কাকে? আমার একমাত্র বোন, তার ছেলে এই সব কিছুর পিছনে দায়ী। এরপর নীরুর বাবা তার স্ত্রীর উপর হামলা সহ সব ঘটনা খুলে বলে। সন্ধ্যার পর রিপোর্ট আসে মর্গ থেকে। তুবার হত্যার আগে তাকে রেপ করা হয়, আর স্যাম বলে আরেকজনের স্পাম পাওয়া গেছে, আর গর্ভের সন্তানের সাথে শুভর ডিএনএ টেস্ট নেগেটিভ। পুলিশ অফিসার শুভকে ছেড়ে দিতে বাধ্য হন, সঠিক তদন্ত করবেন বলে আশা দেখান। নীরুর বাবার কথা অনুযায়ী রাকিবকে খুঁজতে গিয়ে পেরেশান হয়ে যাচ্ছে পুলিশ। রাকিব গা ঢাকা দিয়েছে। রাতে শুভ বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে নেয়। খুব ক্লান্ত থাকায় খুব সহজে ঘুমিয়ে পড়ে। নীরু শুভর বুকে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ শুভ স্বপ্ন দেখে চিৎকার করে। নীরু দেখে শুভর চোখে পানি, তখন জিজ্ঞেস করে, কিসে এত ভয় পেলে? আমি আছি তো, ভয় পেও না। শুভ নীরুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, যখন সহ্য ক্ষমতা পার হয়ে যায় তখন নিজেকে ধরে রাখতে পারে না। নীরুর সান্ত্বনা দেওয়ার ভাষা যেন হারিয়ে গেছে। শুভর মাথায় হাত বুলিয়ে দেয় নীরু আর বলে, প্লিজ শান্ত হও, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। তুবার সাথে গত পরশুদিন আমার ঝামেলা হয়েছিল। কেন জানি মনে হচ্ছিল তুবা আমার সাথে শত্রুতা করতে যাচ্ছে। সন্দেহ লাগাতে ওকে ফলো করি। সে সামিহার সাথে মিট করে, পরে সেখানে রাকিবও আসে। আমি ওদের কাছে গিয়ে ওদের ধরতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই 3 জন 3 দিকে আড়াল হয়ে পড়ে। চোখের পলকে আড়াল হয়ে যায়। সন্দেহ আরও বেড়ে যায়। পরে তুবাকে দেয়া রুমের সামনে গিয়ে ওয়েট করছিলাম। তুবা এসেই যেন ঘাবড়ে যায়। তুবাকে স্বাভাবিক করি, আমি তাকে বিশ্বাস করাই যেন আমি কিছুই জানি না। তুবা রুমের দরজা খুলে ভিতরে যায়, আর তখন আমি ওর মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর সাথে ধস্তাধস্তি হয়। তখনই হয়তো কেউ ভিডিও করে রাখে আমার অজান্তে। তুবা কিছুই স্বীকার করেনি, তাই বাধ্য হয়ে বাসায় ফিরে আসি। এসেই রিমি জানায় তোমার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানের কথা। তুবার কথা বেমালুম ভুলে যাই। পরের দিন ব্যস্ততার মাঝে কিছুই মনে ছিল না, আর ভিডিওটা তখনই দিল, কিন্তু তোমরা কিছুই শুনলে না। আমায় অবিশ্বাস করলে নীরু। জানো, আমি খুব কষ্ট পেয়েছিলাম তোমার ব্যবহারে, কিন্তু পরক্ষণে মনে হয় তুমি ঠিকই করেছো। আমি প্রমাণের জন্য তুবার বাসায় যাই, আর গিয়েই ফেসে যায় তুবা হত্যার দায়ে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার শুভ, মাফ করে দিও। দুজন দুজনকে সান্ত্বনা দেয়, একে অপরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে।
নিরুর প্রেগনেন্সির 8 মাস চলছে, কেটে গেছে অনেকগুলি মাস। না সুস্থ হয়েছে রুবির মা, না খুঁজে পাওয়া গেছে রাকিবকে। নিরু আর রিমির রিয়ার চেঞ্জ পরীক্ষাও হয়েছে এর মাঝে। শুভ দুজনকে নিজে সব সময় গাইড করে। সব অফিসের দেখাশোনা করার পাশাপাশি বউ আর বোনের নিরাপত্তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুভ। নিরুর পেট বেশ মোটা হয়েছে। নিরুর মা যা বাঁকা করে হাঁটা দেখে রিমি বলে, ভাবি, তুমি এত মোটু হয়ে গেছো যে হাঁটতেই পারছো না ঠিক মতন। তোর যখন আসবে তখন নিরুও তোকে নিয়ে মজা করবে। রিমি লজ্জা পেয়ে পালিয়ে যায়। নিরু তখন জোরে হেসে ওঠে। রাতে নিরু রেস্ট নিচ্ছিল, তখন শুভ অফিস শেষে ফিরে ফ্রেশ হয়ে নিরুর পেটে কান লাগিয়ে বলে, কি করছে আমার পিচ্চি বাবুটা? নিরুর পেটের ভেতর থেকে জোরে করে পা নড়াচ্ছে। শুভ তখন নিরুকে বলছে, দেখেছো নিরু, জন্মের আগেই বাবাকে লাথি দিচ্ছে। সহ্য করতে পারছো না এক্ষুনি? আমার আদরে ভাগ নিয়ে যাচ্ছে যে। শুভ, তুমি নিজ সন্তানকে হিংসা করছো দেখছো? নিরু বেডে শুয়ে আছে, তখন শুভ নিরুর পেটে কান পাতে। বেবির হাত পা ছড়া গুলো অনুভব করে। এরপর নিরুকে বলে, দেখিও মেয়ে বেবি হবে, হাত পা বেশি ছুটছে না। মেয়েরা খুব শান্ত হয় তো তাই। দেখিও ছেলে বাবু হবে, আমার বেবি আমার মতোই শান্ত হবে, তাই জ্বালাচ্ছে কম, বুঝলে বুদ্ধু? মনে হচ্ছে আমি খুব জ্বালিয়েছি। আমি কি শান্ত নই? তুমি তো রাগী, বদমেজাজি, দুষ্টু। পাজি মেয়ে, লক্ষ্মী বউ। দুজনেই হেসে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে দেরি করে ওঠে নিরু। ফ্রেশ হয়ে বাইরে যাবার সময় রুবির ঘর থেকে কান্নার আওয়াজ পায় নিরু। ঘরে উকি দিয়ে দেখে বেবি বেডে উল্টো দিকে শুয়ে ফুপিয়ে কাঁদছে। শুভর ডাকে নিরু নিচে নেমে আসে, কারণ শুভ ব্রেকফাস্টের টেবিলে নিরুকে ছাড়া খাবে না, সেই জন্য। নিরু নিচে এসে নাস্তা করে নেয়। ওষুধ ঠিক মতো খাইয়ে শুভ অফিসে যায়। খুব যত্ন করে নিরুকে, যেন নিরুর বা বেবির কোনো রকম ক্ষতি না হয়। শুভ অফিসে বেরিয়ে গেলে নিরু আবারও রুবির রুমের সামনে যায়। রুবি এখনো আগের মতো করে কাঁদছে। নিরুর অবুঝ মন রুবির জন্য কেঁদে ওঠে। রুমে গিয়ে রুবির মাথায় হাত রাখতে রুবি চমকে ওঠে, উঠে বসে বলে, তুই কখন এলি হঠাৎ? কাঁদছো কেন? সাগর ভাই কিছু বলেছে নাকি? তোকে বলতে পারবো না, এর কারণ আমি কিছুতেই বলতে পারবো না। দয়া করে এখন যা, আমাকে একা থাকতে দে প্লিজ। নিরু বুঝতে পারে না কি হয়েছে। রুবি কে দেখতে কেমন যেন লাগে ইদানিং। আগের মতো নেই, শুকিয়ে যাচ্ছে, ফেস খারাপ হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়েছে। নিরু ঠিক করে এই ব্যাপারে সাগরের সাথে কথা বলবে। নিরু সন্ধ্যা থেকে সাগর কখন আসবে তার অপেক্ষা করছিল। শুভ কয়েকবার জিজ্ঞেস করার পরও নিরু কিছু বলেনি শুভকে। নিরু প্রায় কয়েক মাস থেকে খেয়াল করছে রুবির একা একা ফুপিয়ে কাঁদা, কিন্তু কখনো কাউকে কিছুই বলেনি। আজ সাগর রাত প্রায় 10টায় বাসায় আসে। ইদানিং সাগর বেশি দেরি করে বাসায় আসে, কারণ নিরু জানে না, কেউই জানে না। সাগর রুমে আসতে নিরু বলে, ভাইয়া, যদি আপনার একটু সময় হতো তাহলে কিছু কথা বলতাম। হ্যাঁ বলো, তাড়াতাড়ি। আসলে রুবি আপা। এই ব্যাপার আমি তোমায় কিছুই বলতে চাচ্ছি না, এখন তুমি আসতে পারো। বলে সাগর চলে যায় নিজের ঘরে। সাগর নিজের ঘরে ফ্রেশ হয়ে নিচে এসে ডিনার সেরে নেয় প্রথমে, এরপর আবারও ঘরে যায়। গিয়ে দেখে রুবি শুয়ে আছে, বালিশ নিয়ে সোফায় গিয়ে শয়। সকালে ঘুম থেকে উঠে রুবির একইভাবে শোয়া দেখে সন্দেহ হয়। গিয়ে ধাক্কা দিতেই রুবি গড়িয়ে পড়ে যায়, হাত শীতল হয়ে গেছে। সাগর কিছুক্ষণ রুবির দিকে তাকিয়ে থাকে, এরপর রুবির পাশে গিয়ে বসে শক্ত করে ধরে। বিকট চিৎকার দেয় সাগর। সবাই হঠাৎ চিৎকারে সাগরের ঘরে গিয়ে দেখে সাগর রুবিকে জড়িয়ে ধরে হয়ে আছে। রুবির মুখ থেকে ফেনা বেরিয়ে এসেছে। নিরু কিছুক্ষণ রুবির দিকে তাকিয়ে থেকে রুবির পাশে গিয়ে বসে আপু বলে ডুকরি কেঁদে ওঠে। বাসার সবাই এমন ঘটনায় হতবাক হয়ে গেছে। শুভর মা সাগরের মাথায় হাত রেখে বলেন, জানি না বাবা কেন এমন হলো, এবার উঠে আয়, ওভাবে ধরে রাখলে যে লাশ কষ্ট পাবে। সাগর কোনো কথা বলে না, আর সবাইকে খবর দেয়। আত্মীয় স্বজনের উপস্থিতিতে বাসা ভরে যায়। আত্মহত্যা পুলিশ কেস হলেও রুবির বাবা লাশ পুলিশের হাতে দেয় না। কোনো কেস না করেই দাফন করে দেয়া হয় রুবিকে সেদিন সন্ধ্যায়। সাগর অনেকটা পাথর হয়ে যায়। রুবির সবকিছু জেনেই বিয়ে করেছিল রুবিকে, তাও কেন রুবি এমন করলো? রুবির ভয়ানক অতীত জেনেও রুবির সাথে খারাপ বিহেভ করা উচিত হয়নি সাগরের। অনুশোচনার দহনে সাগর জ্বলছে অনেক। হারিয়ে বুঝেছি আমি কত ভালোবাসি। বুকের বাঁ পাশে বাজে বিষের বাসি, প্রেমের দাবানলে চলেছি দিবারাতি। কেন চলে গেলে তুমি, ও খুব প্রিয় সাথী?
সাগর ঘরের কোণে বসে বিড়বিড় করছিল এগুলো বলে। ওর মা স্পষ্ট শুনতে পায়। সাগর হঠাৎ মাকে দেখে থতমত খেয়ে পড়ে। মাকে জিজ্ঞেস করে, ও কেন এমন করলো আম্মু? আমাকে কি ক্ষমা করা যেত না? আমি না হয় ভুল করেই ফেলেছি, তাই বলে এভাবে শাস্তি কেন দিল ও আমাকে বলো না। সাগরের মা সাহিবা ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ছেলের কাঁধে মাথা রেখে কেঁদেই ফেললেন। আর কত কষ্ট পাবি বাবা? তোর মানসিক অশান্তি যে আর সহ্য হয় না রে। অনেক হয়েছে, তুই আর একটা বিয়ে কর, নিজের জীবনটা নতুন করে শুরু কর। এমন মুহূর্তে এসব কথা কেমন করে বলছো আম্মু? প্লিজ এসব বলো না। যদি বিয়ে করতে রাজি হতাম তাহলে রুবি সুইসাইড করতো না। তাহলে তো বিয়েটা আগেই করে নিলেই পারতাম, রুবিও বেঁচে থাকতো আর আমিও। কি বলতে চাস তুই? রবি বেঁচে থাকতে তুই বিয়ে করতিস কেমন করে? এসব থাক আম্মু, এখন প্লিজ একা ছেড়ে দাও। ওর মা ঘরে থেকে বেরিয়ে যায়। নীরু ঘরে বসে আছে ওর বাবার কাঁধে মাথা রেখে। শুভ পাশে আছে। শুভ একটু বাইরে যেতে নীরু ওর বাবাকে জিজ্ঞেস করে, আপু, আপু কেন এমন করলো বলো না প্লিজ। আমি কিছু জানি না। আ আ তুমি সব জানো, শুধু আমাকে লুকাতে চাচ্ছ এটাই। জানো আপু, আমাকে মেনে নেয়ার পর থেকে আমরা তিনজন কত আনন্দ করেছি। রিমি, আমি, আপু তিনজন এই বাসাটাকে মাতিয়ে রাখতাম সব সময়। অনাথ হয়ে বড় হলেও আমি সবাইকে পেয়ে খুব আনন্দিত ছিলাম, কিন্তু আপুর এভাবে সুইসাইড করাটা কিছুতেই মেনে নিতে পারছি না। ভুলে যা মা, অতীত মনে করে কষ্ট পেতে হয় না। ভবিষ্যৎ তোর সুন্দর হয়, এটাই কামনা করি। হঠাৎ নীরুর মাথায় প্ল্যান আসে। বলতে গেলে কোনো রকম দৌড়ে সাগরের ঘরে যায় নীরু। এরপর সাগর তাকালে নীরু বলে ওঠে, ভাইয়া, আপনি না আপুকে ভালোবাসেন? কেমন ভালোবেসে বিয়ে করেছিলেন যে আপু মরে গেল? মরেই যদি গেল, তার মৃত্যুর জন্য যে দায়ী তাকে শাস্তি দেবেন না? রুবির মৃত্যুর জন্য আমি তাই যাও গিয়ে থানায় ডায়েরি করে আসো, আমি শাস্তি পেতে চাই। কি বলছেন এসব? বিশ্বাস করি না আমি। আমি চাই আপনি আসল খুনিকে শাস্তি দেবেন। আপু কষ্ট পেয়ে মরে গেল, আপু কষ্ট পাচ্ছেন, আর আসল খুনি মনের আনন্দে ঘুরে বেড়াবে। তার কি বিচার হবে না? সাগর নীরুর হাতে একটা ডায়েরি দেয়। কালো মলাটে বাঁধানো একটা ডায়েরি। নীরুকে ডায়েরিটা দিয়ে বলে, এতে যা লেখা আছে সেটা শুধু পড়বে, তারপর যা মনে হয় আগে আমার সাথে শেয়ার করবে, তারপর তোমার ডিসিশন নেবে। এখন নিজের ঘরে যাও। নীরু চুপচাপ কথাগুলো শুনে নিজের ঘরে চলে আসে। ডায়েরিটা খুলে নীরু প্রথম পেজে লেখা আছে, আমার কৈশোর শুরুই হয় অন্ধকার দিয়ে, তাই কালো মলা দিয়ে বেঁধে দিলাম ডায়েরিটা। নীরু হোস্টেলে বা এতিমখানাতে থাকার জন্য কিছুই জানতে পারেনি। লেখাটা পরিবেশ হতাশ হয়ে মনে মনে বলে, কি এমন হয়েছিল আপুর? এসব কি চিন্তা করছি, ডায়েরিটা পড়েই জেনে নিই। পরে পেজ উল্টায় নীরু। সেখানে লেখা আছে, ছোটবেলা থেকেই আমার একমাত্র খেলার সাথী ছিল রাকিব। সব সময় দুজনে মিলে দুষ্টুমিতে মাতিয়ে রাখতাম পুরো বাড়ি। তখন কেবল 15তে পা দিয়েছি, আর রাকিবের 20। একদিন রাকিব এসে বলে সে নাকি আমায় ভালোবেসে ফেলেছে। আমি বলি ভালোবাসা আবার কি জিনিস। এরপর এক এক দিন এক এক রকম করে বোঝাতো। একদিন একটা গোলাপ দেয়, আমি নিয়ে নিই। তখন সে বলে অবশেষে আমার প্রপোজাল গ্রহণ করলে। আমি তখনও বুঝিনি এসবের মানে কি। তারপরও বেশ ভালোই কথা বলতাম ওর সাথে। জানি না এটা প্রেম কিনা, ওর সাথে রাগ করে থাকতে পারতাম না। সে যেন আমার নেশার মতো হয়ে গিয়েছিল। আম্মু ওকে খুব একটা পছন্দ করতো না, কেন তা জানি না। একদিন সন্ধ্যাবেলা টিভি দেখছিলাম পাশাপাশি বসে, মাঝে কিছুটা গ্যাপ ছিল। আমার সিরিয়াল খুব ভালো লাগতো। সিরিয়াল একটা সিনের নায়ক হঠাৎ করে নায়িকাকে কিস করে। ওই সিন দেখে আমার জন্য একটু লজ্জা লাগে। পরে রাকিব হঠাৎ করে আমার ঠোঁট যুগল তার আয়ত্তে নিয়ে নেয়। আমি প্রথমে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও পরে আর করিনি। অসম্ভব ভালো লাগা কাজ করেছিল আমার ভেতর। একই বাসায় থাকতাম বিধায় ওর সাথে প্রায় দেখা হতো। সে যখনই সুযোগ পেত আমার শরীর স্পর্শ করত। ধীরে ধীরে সে আমার কাছে অনেক কিছুই চাইতে থাকে। আমি তাকে দিতে নারাজ হই। আমি বুঝে গেছিলাম সে আমার শরীরটাকেই চায় শুধু। সেদিন থেকে একটু একটু দূরত্ব বজায় রেখে চলতাম। সে হয়তো বুঝে গিয়েছিল আমি তাকে অ্যাভয়েড করছি। একদিন আমি আমার রুমে বসেছিলাম, এসএসসির সামনে। খুব পড়াশোনা ছিল, পড়ার মাঝে ব্রেক নিচ্ছিলাম। দরজায় নক করে কেউ। বাসার সবাই আছে তাই খুলে দেই। দরজা খুলে রাকিবকে দেখে বলি সে যেন চলে যায়, কিন্তু না, সে আমাকে জোর করে ভিতরে ঢুকিয়ে দেয়।
দরজা লাগিয়ে দেয়। এরপর বলে, তোমাকে একটা জিনিস দেখিয়ে আমি চলে যাব। আমি ওর সাথে আর ঝামেলা না করে ওর কাছে যা দেখাতে চাচ্ছে তাই দেখতে চাই। ওর ল্যাপটপ অন করে একটা ভিডিও প্লে করে, সেখানে আমার নগ্ন দেহে অবাক হয়ে থাকি আমি। চিৎকার করতে গেলে সে আমার মুখ চেপে ধরে। এরপর বলে, যদি চিল্লাই তাহলে এগুলো ছবি সবাইকে দেখিয়ে দিবে। এরপর বলে, আমি যখন স্কুলে গেছিলাম তখন সে আমার ওয়াশরুমে আর রুমে গোপন ক্যামেরা সেট করে এসব ভিডিও করেছে। ওর গালে একটা চর বসিয়ে দেই। রাকিব আমায় বলে, যদি চিল্লাই বা কাউকে বলি তাহলে এই সব ভিডিও ওর ফ্রেন্ড ফাঁস করে দিবে। এরপর আমি কুকিয়ে যাই ভয়ে। সে আমার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। আমার জীবনের সবচেয়ে অন্ধকারময় রাত ছিল সেদিন। ওর অত্যাচারে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে প্রায় প্রতিদিন রাতে আমার উপর তার চাহিদা পূরণ করত। 2 মাস এভাবে চলার পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। আমি এই যন্ত্রণা থেকে পারছিলাম না বাঁচতে, না পারছিলাম মরতে। আমার অসুস্থতা নিয়ে আম্মু ডক্টরের কাছে নিয়ে যায়। অনেকগুলো পরীক্ষায় জানতে পারে আমি প্রেগনেন্ট। সেদিন আম্মু আমায় অনেক মারে। আমার কাছে জানতেও চায়নি কি হয়েছিল। আমি মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে আম্মু আমায় জড়িয়ে ধরে অনেক কাঁদে। আমি রেপের কথা বলতে পারলেও রাকিবের ভয়ে ওর নাম নিতে পারিনি। পরের দিন সুযোগ পেয়ে রাকিবের কাছে ওর সন্তানের স্বীকৃতি চাই। তখন সে বলে, ওই সন্তান তার হতেই পারে না। আমি বাজে মেয়ে, তাই এই সন্তান এসেছে। এই 2 মাসে কমপক্ষে 20টা ভিডিও সে করেছে। সবগুলো সব আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখায়। আমি চুপসে যাই। খুব ইচ্ছে করছিল আত্মহত্যা করতে। আম্মু এসে বাঁচিয়ে দেয়। একটা হসপিটালে নিয়ে যায়, শহরের বাইরের হসপিটাল। কারণ শহরের ভেতর আমাদের পরিচিত আছে অনেক। অ্যাবর্শন করানোর সময় ডক্টর ভুল করে ফেলে। খোঁচা লাগে ইউটেরাসে ওয়ালে। প্রচুর ব্লিডিং শুরু হয়। তখন আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে ডক্টর আমার ইউটেরাস কেটে ফেলে। পরে ঘটনা আব্বুও জেনে যায়। আমি পুরোপুরিভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। দীর্ঘ 6 মাস চিকিৎসার পর আমি সুস্থ হই। এরপর 1 বছর ইয়ার লস দিয়ে এসএসসি দেই। আম্মুর অনুপ্রেরণাতে আমি হয়তো আরও সুস্থ হয়েছিলাম, কিন্তু ইউটেরাস কেটে ফেলার ঘটনা জানতে পারিনি। বোনের জীবনে এত ঘটনা দেখে নিরু হতবাক হয়ে গেছে এক প্রকার। ডায়েরি অফ করে দিয়ে সাগরের বেডে ছুটে আসে, মেঝেতে বসে পড়ে। ভাইয়া, বলে সাউন্ড করে কাঁদতে শুরু করে। সাগর বলে নিরুকে, তুমি প্লিজ শান্ত। ডায়েরিতে কতটুকু পড়ছো আমি জানি না, কিন্তু এখন তুমি বেশি কান্নাকাটি করলে নতুন অতিথির ক্ষতি হয়ে যাবে। নিরু নিজেকে শান্ত করে প্রথমে, এরপর বলে, তাহলে আপনি ওই খুনিকে শাস্তি দেবেন, কথা দিন, তাহলেই শান্ত হতে পারবো আমি। দিব। ওর ঘটনা আমি কিছুদিন আগে জেনেছি, কিন্তু কিছু করার আগে মেয়েটা অভিমান করে আমায় ছেড়ে চলে গেল। আর চুপ থাকতে পারি না আমি। সবকিছুর শাস্তি পাবে তোমার ফুপু আর তার ছেলে। মানে ফুপিও এর সাথে জড়িত? রুবিকে আমি কলেজে প্রথম দেখি। আমি ইন্টার সেকেন্ড ইয়ার আর সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। খুবই সুন্দরী, মায়াবতী ছিল, কিন্তু সব সময় বিষণ্ণ থাকতো। এই বিষণ্ণতার কারণ জানার আগ্রহ আমার মাঝে চেপে বসেছিল। সাহস পাইনি কিছু বলার। প্রতিদিন ওকে দেখার জন্য শুধুমাত্র কলেজে যেতাম। এইভাবে কয়েকটা বছর পেরিয়ে যায়। আমি এসএসসি পরীক্ষা দিয়ে আই কলেজে অনার্সে ভর্তি হয়ে যাই শুধুমাত্র রুবির টানে। লুকিয়ে লুকিয়ে দেখতাম আর বাসায় এসে ওকে কল্পনা করে সুখের রাজ্যে ভাসতাম। একদিন কলেজে রুবি আমার সামনে এসে দাঁড়ায়, এরপর বলে, আপনি যা করেছেন সেটা ভুলেও আর করবেন না। আমি জানি আপনি আমাকে অনেক পছন্দ করেন, কিন্তু আমার অতীত খুব ভয়ঙ্কর, তাই প্লিজ আমার পিছু ছেড়ে দিন। মেয়েদের ষষ্ঠ ইন্দ্র তুখর হয় সেদিন বুঝেছিলাম। এরপর রুবি পেছন আমি ছাড়িনি। সে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল আমার প্রতি। একদিন একটা খাম আমার হাতে ধরে দেয়। এরপর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ও। আবার বাসায় এসে ওর চিঠি দেখি। ওর জীবনের করুণ কাহিনী বর্ণনা করা, শুধুমাত্র ছেলেটার নাম উল্লেখ ছিল না, আর ওর মা না হতে পারার কথাও লেখা ছিল না। সে অবশ্য তখন জানতো না। তার অতীত মেনে নিতে খুব কষ্ট হয়েছিল, তাও আমার মনে তার জন্য ভালোবাসা কমেনি। সে শতভাবে বুঝতে পেরে আমি তার বিপরীতে যুক্তি দিতাম। পরে বুঝতাম আমার উপস্থিতি ওর জন্য বিরক্ত নয়, বুঝতাম সেও হয়তো ভালোবেসে ফেলছে। এরপর কি হয়েছিল? সেও ওই কলেজেই অনার্সে ভর্তি হয়। দীর্ঘ 3 বছর পর সে আমার প্রেমে পড়ে। এরপর 1 বছর জুটিয়ে প্রেম করে ওর বাসায় বিয়ের প্রস্তাব দেয়।
প্রথমে ওর মা রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর তো সব কিছুই জানো। ওর মা পুরো অসুস্থ হবার পর ওর মায়ের ঘরে ওর পুরনো রিপোর্টগুলো দেখে ওর সন্তান হবে না। এরপর যখন তোমার সুসংবাদ পায় খুব ভেঙে পড়ে। এরপর রোজ কান্নাকাটি করতে থাকে। ওকে বুঝতে বুঝতে আমি ক্লান্ত হয়ে যাই। মাসখানেক আগে আবদার করে আরেকটি বিয়ে করার জন্য আমি নারাজ হই। এরপর এই নিয়ে প্রতিদিন ঝগড়া করতো আমার সাথে। আর সেদিন ঝগড়া করে কথা বলিনি। পরে দেখি ও আর নেই। খুব ভালোবাসতাম ওকে। বাচ্চা হবে না তো কি হয়েছে? তোমার তো আছে নিরু। তোমার সন্তানকেও না হয় আদর করতাম। পারিনি ওকে বোঝাতে। আমি নিজেকে শেষ করে দিল। আমাকে একের কষ্টে সাগরে ডুবে দিয়ে চলে গেল। আসলে মেয়েদের সুখটাই হয়তো মাতৃত্বের। আপু যখন জেনেছে তার অতীত, তখন মেনে নিতে পারিনি, কিন্তু যা করেছে খুব ভুল করে ফেলেছে। আমি ওই ভণ্ডটাকে শাস্তি দিবই, না হলে শান্তি দিব না কখনো। নিরুর প্রেগন্যান্সির 9 মাস চলছে। সে শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ে। নিরুকে নিয়ে শুভ বড়ই দুশ্চিন্তায় আছে। পরিবারের এইরকম অবস্থা, এর উপর সিঁড়ি বেয়ে বারবার ওঠানামা করা নিরুর জন্য কষ্টসাধ্য বলে নিস্তরায় থাকছে নিরু আর শুভ। সেই দিন সকালে নিরু মাথা ঘুরে পড়ে যেতে নিলে শুভ ধরে নেয়। শুভ নিরুকে জিজ্ঞেস করে, কি হয়েছে, খারাপ লাগছে নাকি? না, মাথাটা এমনিতেই কেন জানি চক্কর দিয়ে উঠলো। বেডে শুয়ে দাও, ভালো লাগবে হয়তো। নিরুকে শুয়ে দিয়ে শুভ নিরুর জন্য স্যুপ নিয়ে আসে। মানসিক দুর্বলতা কাটাতে শুভ নিরুর সাথে গল্প করে বেশি। রাজা রানীর রূপকথার গল্প শোনায় নিরুকে। নিরু এগুলো আগে কখনো শুনেনি। কখনো শুনেছি, এতিমখানাতে কেই বা গল্প শোনাবে। শুভর কাছে গল্প শুনে আর রূপকথার রাজ্যে বাসে নিরু। একদিন গল্প শেষ করতে নিরু শুভকে জিজ্ঞেস করে, আচ্ছা শুভ, আমাদের রাজকুমারের নাম কি হবে শুনি? রাজকুমার চাই না, রাজকুমারী হবে। চাঁদের মতো সুন্দরী রাজকুমারী। অবশ্য তোমার থেকে অল্প কম সুন্দরী হলেও হবে। কেন? আমার রাজকুমারী হবে আমার চেয়েও সুন্দরী। আমার মেয়ে হবে। আমার মেয়ে বলে কথা। তোমার চেয়ে বেশি সুন্দরী হলে আবার তোমার আদর কমে যাবে। নিরু রেগে কয়েকটা আস্তে করে কিল দেয় শুভর হাতে। শুভ নিরুকে জড়িয়ে নেয় আলতো করে। বাইরে সাগর বসেছিল। ওর সাথে ওর বাবা মা কি নিয়ে যেন তর্ক করছে। শুভ যেতেই থেমে যায় সবাই। শুভ গিয়ে জিজ্ঞেস করে, আমি কি আজকাল বাড়িতে নগণ্য নাকি যে আমায় দেখলে কথা বলা থেমে যায়? না মানে তেমন কিছুই না বাবা, ভুল বুঝিস না দয়া করে। তো কি এমন কথা যে আমায় দেখে থেমে যাওয়া লাগে? আসলে বলছিলাম যে রবি মারা যাওয়ার 1 মাস পার হয়ে গেল। বাসায় আসলেই একা একা বসে থাকে। ও যদি আবার বিয়ে করে সংসার করে, মায়ের মন বলে কথা। তোরা ছেলেরা কেন যে বুঝিস না? আম্মু, বিয়ে যদি করারই হতো আগেই করে নিতাম। আমি রবির স্মৃতি ভুলতে চাই না। রবি তোকে বিয়ের জন্য বলতো, কারণ ও চাইছিল তুই বাবা হতে পারিস। এখন যদি তুই বিয়ে না করিস, রবির আত্মার শান্তি পাবে না। ওকে ফাইন, আমি বিয়ে করব, কিন্তু রবির সাথে স্মৃতি ঘেরা শহরে আমি থাকতে পারবো না। বিয়ের পর দিন বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিও তাহলে, কিন্তু বাইরে যাওয়া নিউজ যেন ফাঁস না হয়। মেয়েটাকে যার সাথে বিয়ে দিতে চাচ্ছ? শুভর আম্মু চায় সাগর স্বামীহাকে বিয়ে করুক, কারণ ছোট বোন আবদার করেছে বোনের ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে। শুভ এই কথা শুনে রাগ করে চলে যায় নিজের ঘরে। 2 দিনের মাঝেই সাগরের সাথে স্বামীহার বিয়ে দিয়ে দেয় ঘরোয়াভাবেই। আর বিয়ের দিন রাতেই নিরুর পেইন ওঠে। নিরুর চিৎকারে বিয়ে বাড়ির সবাই নিরুকে নিয়ে হসপিটালে যায়। 4 ঘন্টা পর নিরু নর্মাল ডেলিভারিতে ছেলে হয়। শুভ পুরো সময় নিরুকে পাহারা দিচ্ছে, যেন বলেও কেউ নিরুর বা বেবির ক্ষতি করতে না পারে। একজন নার্স বেবিকে এনে প্রথমে শুভর কোলে দেয়। শুভ প্রথমে বেবিকে কোলে নিয়ে জোরে করে আজান দেয়। এরপর বাচ্চাকে মায়ের হাতে দিয়ে কেয়ার করতে বলে। নিরু অজ্ঞান ছিল, তাও শুভ নিরুর পাশে গিয়ে বসে। নিরুর পেটে হাত বুলিয়ে দেয় আলতো করে। কপালে চুমু দিয়ে কেবিনের বাইরে নিয়ে আসে। বেবিকে শুভর আম্মুর কোলে নিয়ে বসে আছে। শুভর মায়ের কাঁধে মাথা রেখে বলল, আম্মু, দোয়া করো মা আর ছেলে দুজনেই যেন ভালো থাকে। আমি যেন আমার সন্তানকে তোমাদের মতো করে যত্ন নিয়ে বড় করতে পারি। সব সময় দোয়া করি বাবা। সাগর স্বামীহাকে নিয়ে শুভর সামনে আসে। খুব নর্মালভাবে সাগর শুভর ছেলেকে কোলে নিয়ে কাঁদতে থাকে। এটা যদিও খুশির কান্না, কিন্তু সাগরের খুব মনে পড়েছিল রুবির কথা। সাগর শুভকে বলেই ফেলে,
জানিস শুভ, আর যদি রুবির অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আমারও সংসারটা হয়তো ভেঙে যেত না। মন খারাপ করিস না ভাই, অতীত ভুলে গিয়ে বর্তমান নিয়ে নতুনভাবে শুরু কর। দেখ, খুব সুখে থাকবি, আর তোরও আবার সুখে সংসার হবে দেখিস। সামিহা আছে তো, ওকে নিয়ে সুখেই থাকবি তুই। বেবিকে শুভর বাবা কোলে নেয়। সবার মুখে আনন্দের ছোঁয়া, কিন্তু একজনের মুখ বার, সেটা সামিহা। খুব শখ ছিল শুভর স্ত্রী হবে, কিন্তু কিনা ওর মা ওকে সাগরের সাথে বিয়েতে বাধ্য করে। সামিহা ওর মায়ের কথায় বাধ্য মেয়ের মতো বিয়ে করে নেয়। শুভর ছেলেকে দেখে হিংসা হচ্ছে খুব ওর, তারপরও সবার সাথে ভালো বিহেভ করতে হচ্ছে তার। শুভ নীরুর জ্ঞান ফেরার পর নীরুর পাশে গিয়ে বসে নীরু বলে, দেখেছো আমার ছেলেকে? হুম, আমার মতো হয়েছে তাই না? আব্বু তো বলছে আমার মতো, আর আম্মু বলছে তোমার মতো। আমি তো ভাবি আমাদের ছেলে দুজনের মতোই হয়েছে। এই শোনো না, আমাদের ছেলের নাম কি রাখবে গো? চাঁদের মতো সুন্দর ছেলের নাম ঠিক করবে আমার বউ, কারণ এই অধিকার তার আছে। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আমি জানি আমরা দুজনে ওর নাম ঠিক করব, কারণ ও আমাদের দুজনের সন্তান। শুভর স আর নিরুর ন দিয়ে আমাদের ছেলের নাম হবে সায়ানুজ্জামান সায়ন। কেমন হবে? খুব ভালো হবে। আমি সায়ান বলেই ডাকবো আজ থেকে। সায়ান সায়ান আর সায়ান নাম শুনতে শুনতে স্বামীহার মনে বিষ উঠে গেছে। সবাইকে শুভ মিষ্টি খাওয়াচ্ছে আর ফোন দিয়ে সায়ান নাম বলছে শুভ। সে মনে মনে ঠিক করেছিল শুভর সাথে সংসার হবে, ছেলের নাম রাখবে স্নিগ্ধ। সব ঘুরে বালি, শুভর নাম নাকি সায়ান, এটা আবার নাম হলো নাকি। একা একাই বিড়বিড় করতে থাকে স্বামীহা। রাতে বেবিকে নার্সের দায়িত্ব দিতে দেয় না শুভ। বাচ্চা তার মায়ের পাশেই থাকবে, শুভ নিজেই থাকবে নীরুর কাছে। শুভর মায়ের বয়স অনেক হয়ে গিয়েছে বলে সাগর স্বামীহাকে থাকতে বলে। শুভ স্বামীহাকে পছন্দ না করলেও আর নিষেধ করতে পারে না সবার সামনে। আর রিমি তো থাকবেই নীরুর পাশে। শুভ নীরুর পাশে সায়নকে শুয়ে পাশে বসে থাকে, আর স্বামীহা আর রিমি পাশের বেডে শুয়ে পড়ে। রিমি ঘুমিয়ে গেলেও স্বামীহা জেগেই থাকে। গভীর রাতে শুভ নীরু পাশে মাথা দিয়ে শুয়ে পড়ে। পরদিন বাচ্চার কান্নাতে শুভর ঘুম ভাঙে। বেবি খুব কান্নাকাটি করতে থাকে। শুভ থামানো অনেক চেষ্টা করেও পারে না। নার্সদের ডেকে বাচ্চাকে দিয়ে দেয়। নার্সটা বলে, ডক্টরের কথা শুনে শুভর মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে পড়ে। এত কেয়ার করার পরও কিভাবে বেবির ঠান্ডা লাগতে পারে শুভর মাথায় আসে না। হঠাৎ করে শুভর মাথা কাজ করে, কাছে থাকা ল্যাপটপ অন করে, যা দেখে শুভ রাগ আরো বেড়ে যায়। মানুষ খারাপ হলে যে এত খারাপ হতে পারে শুভর তা জানা ছিল না। বেবির ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে শুনে নীরু ফুপুয়ে কাঁদছে। শুভ নীরু মাথায় হাত দিয়ে বলে, যা হয়েছে হয়েছে, এখন আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের বাচ্চা সুস্থ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তুমি কিভাবে এত শান্ত আছো শুভ? কারণ সন্তান আল্লাহ দিয়েছে। বাবুর যদি কিছু হয় সেটাও হবে উনার ইচ্ছে। আমাদের ভেঙে পড়লে চলবে না নীরু। শুভ ভিডিও ফুটেজ সবার সামনে ওপেন করে। ভিডিওতে দেখা যাচ্ছে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আছে স্বামীহা ওয়াশরুমে যায়, তাও পা টিপে টিপে। স্বামীহার বুক ধক করে ওঠে। স্বামীহা ভাবতেও পারেনি এই ঘরে সিসিটিভি ক্যামেরা আছে। হার্টবিট বেড়ে গেছে স্বামীহার। এরপর দেখা যাচ্ছে স্বামীহা ওয়াশরুম থেকে বের হয়ে কেবিনে এসে বেবির বুকের উপর পানি দিয়ে দেয়। শুভ ঘুমিয়ে থাকাতে কিছুই বুঝতে পারেনি। এরপর খুব আস্তে আস্তে স্বামীহা বেবির উপর বাতাস করতে থাকে। বাতাস যেন শুভ বা নীরুর কাছে না যায় সেভাবেই করছে। আর এই জন্যই সদ্যজাত শিশুর এক রাতে বুকে ঠান্ডা জমে নিউমোনিয়া হয়ে গেল। সাগর আর ওর বাবা মা বোন এই দৃশ্য দেখার পর সাগর সাথে সাথে স্বামীহাকে মুখে ডিভোর্স দিয়ে দেয়। হসপিটালে দায়িত্বরত মহিলা পুলিশের কাছে দিয়ে দেয় স্বামীহাকে। সদ্যজাত বাচ্চাকে মারতে চাওয়ার অপরাধে স্বামীহার শাস্তি হয়ে যাবে। এদিকে সায়নকে ডক্টর এনআইসিউতে দিয়ে দেয়। সেখানে হিট দিয়ে রাখা হয়েছে বাচ্চাকে। আর বাসার সবাই বাচ্চার জন্য পেরেশানি হয়ে হাঁটাহাঁটি করছে, দোয়া করছে। 2 দিন পর সায়নের অবস্থার উন্নতি হয়েছে। সুখবর শোনার পর নীরুর বাবা আসে মেয়ের কাছে। আজ আমি খুব খুশি হয়েছি রে মা। হোক তোর সৎ মা, তবুও তার জ্ঞান ফিরেছে, তোকে দেখতে চেয়েছে। প্লিজ না করিস না আর। হ্যাঁ বাবা, আমি যাব। আপুর মৃত্যুর পর আমি তো তোমাদের সন্তান, মা তো মাই হয়। আমি অবশ্যই যাব। আমাকে একটু ওনার কাছে নিয়ে যাবে প্লিজ? ওনার কাছে অনেক কিছুই জানার আছে। আমারও মনে অনেক প্রশ্ন আছে। খুব সাবধানে নীরুকে বেড থেকে উঠিয়ে লুতফা বেগমের কেবিনে নিয়ে গেল শুভ। নীরু গিয়ে দেখে লুতফা বেগম
ফেলফেল করে তাকিয়ে আছে নীরুর দিকে। হয়তো তার চোখ দুটো নীরুকেই খুঁজছিল তখন। এখন যেন নীরুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লুতফা বেগম। নীরু পাশে গিয়ে বসতেই লুতফা বেগম বললেন, তোর বাবা বলেছে আমার মেয়েটা আর বেঁচে নেই রে। তখন থেকেই তোর সাথে কথা বলার জন্য খুব ছটপট করেছি। তোকে অনেক কিছু বলার আছে, মন দিয়ে শুনবি, আর কিছু বলবি না। হ্যাঁ আম্মু বলো, তোমার কাছে এই কথা শোনার জন্যই এসেছি। জানিস মা, প্রত্যেক মেয়ে চাই তার হাজবেন্ড তাকে ভালোবাসুক। সম্ভবত আমিও চেয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে ভালোবাসা। বুঝতে পারিনি কখনো যে উনি আমার না, উনি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু আমাকে ঠকিয়েছেন উনি। হ্যাঁ আম্মু আমি জানি। এরপর কি বলবেন বলেন। যখন তোর মাকে নিয়ে উনি খুব সুখে থাকতে শুরু করেন, আমি খুব জ্বলতাম। উনি আমাকে স্ত্রীর মর্যাদা যদি নাই দিতে পারেন, কেন বিয়ে করেছিল, কেনই বা আমার কাছে এসেছিল, এসব ভাবতাম আর কান্না করতাম সব সময়। যখন শুনলাম তুই পৃথিবীতে আসতে চলেছিস, আমার মনে ক্ষোভ সৃষ্টি হয়। আর ক্ষোভের বাতাস দিতে থাকে আমার ননদ। সে সবসময় উল্টো পাল্টা বোঝাতো আমাকে। আমিও ওর কথায় রাজি হয়ে যাই। ও আমাকে বুঝাই, তোকে আর তোর মাকে মেরে ফেলতে পারলেই সব সম্পত্তি হবে আমাদের। আর তোর বাবা তো আমাকে ভালোই বাসেন না, তাই ওনার জন্য কোনো আক্ষেপ হতো না। আচ্ছা আম্মু, বুঝলাম আব্বু তোমায় ভালোবাসে না, কিন্তু এটা কি ভেবে দেখেছিলে সে তোমার প্রতি দায়িত্ব বোধ করেই কিন্তু তোমাকে আমাদের বাসায় নিয়ে গেছিল? আব্বু চাইলে তোমাকে ডিভোর্স দিতেও পারতো, তা করেনি। তোমাকে পরিচয় হয়তো দিতে পারিনি আমার মায়ের সামনে, কিন্তু তোমার থাকা খাওয়া সব ব্যবস্থাই কিন্তু করে দিয়েছিল। এগুলো তুমি ভাবোইনি, শুধুমাত্র লোভে পড়ে আজ। ভুল করেছি রে মা। লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা ভুলেও গেছিলাম, তাই আজ আমার এই অবস্থা। সেদিন তোর মায়ের কেবিনে আপা ঢুকে বালিশ চাপা দেয় তোর মাকে। তোকেও হয়তো মেরে ফেলতো, কিন্তু তোর বাবা চলে আসে। যখন তোর মায়ের মুখ থেকে বালিশ সরাতে যাই, তখনই আমি ছবি তুলে নিই। পুরো কাজ দুজন মিলে করেছিলাম। এর শাস্তি আমি পেয়েছি আমার মেয়েটাকে হারিয়ে। আমি জানতাম রাকিব ওর ক্ষতি করেছে, কিন্তু কিছু বলতে পারিনি। নিজের মেয়ের এত বড় ক্ষতির পরেও আমি রাকিব বা ওর মায়ের সাথে মিশেছি, কারণ লোভ ছিল নীরুকে যেখান থেকে পারি খুঁজে বের করা আর হত্যা করা। এতে সব সম্পত্তি আসবে আমাদের হাতে। লোভে লোভে এত নিচে নেমে গিয়েছিলাম, আমার মেয়েটাকে তোর বিরুদ্ধে নিয়ে গিয়েছিলাম। দেখ মা, আমি যতই অন্যায় করেছি তার শাস্তি পৃথিবীতেই পেয়ে গেছি। রাকিব আমাকে মেরে ফেলতে চেয়েছিল, জানি না কতদিন এখানে শুয়ে আছি। খুব শ্বাসকষ্ট হচ্ছে লুৎফা বেগমের। জ্ঞান ফিরে এই কথাগুলো বলে 1 ঘন্টার মধ্যে আবারও জ্ঞান হারান। নীরু সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে, এখন শুধু রাকিবকে পেয়ে গেলেই হয়। নীরু উঠে যায়। শুভ ধরে ধরে নিয়ে আসে নীরুর কেবিনে। কয়েকদিন হসপিটালে থেকে শায়ানকে পুরোপুরি সুস্থ করে বাসায় ফিরে আসে নীরু আর শুভ। বাসায় এসেই দেখে সাগর বের হচ্ছে লাগেজ নিয়ে। সাগরকে শুভ জিজ্ঞেস করে, আমরা বাসায় আসতেই কোথায় চলে যাচ্ছিস? তোরা ভালো থাকিস। আমি তুরস্ক চলে যাচ্ছি, সেখানে নতুন করে বিজনেসটা ওপেন করছি, সেটা হ্যান্ডেল করতে চাই। তাছাড়া লাইফটা নতুন করে আবার শুরু করতে চাই। শুভকে জড়িয়ে ধরে সাগর কাঁদে অনেকক্ষণ। এরপর শায়ানকে কোলে নেয় সাগর। কপালের চুমু দিয়ে নীরুর থেকে বিদায় নেয়। রিমি এসে সাগরকে জড়িয়ে ধরে। ভাইয়া আবার কবে আসবে? খুব মিস করব তোমায়। পাগলি বোন আমার, আমি ওখানে সেটেল হয়ে যাব, চিন্তা করিস না। ভিডিও কলে প্রায় কথা বলবো। বোনের কাছে বিদায় নিয়ে বাবা মা সবাইকে জড়িয়ে ধরে কাঁদে অনেকক্ষণ। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। শুভ আর রিমি এয়ারপোর্টে গিয়ে বিদায় দিতে আসে সাগরকে। সাগর চলে যাওয়ার পর রিমির মনে হয় রাকিবের মতো কাউকে দেখলো। রিমি শুভকে আস্তে করে বলে, ফলো করতে থাকে দুজনে। না, হঠাৎ করে এই লোকটা হারিয়ে গেলই বা কোথায়? চিন্তা করিস না, কালপিটকে একদিন না একদিন খুঁজে পাবই, যারা কিনা আমার নীরুকে এতিম করেছিল, যারা নীরুর বোনকে নষ্ট করেছে, যে কিনা আমার একমাত্র বোনকে নিয়ে গেমস খেলেছে, তাকে আমি সহজে ছেড়ে দিব না। একদিন সময় আসবেই, আর সেদিন সব শত্রুকে জীবন থেকে সরিয়ে দিব।
চলো ভাইয়া, ভাবি বাসায় একাই আছে। শুভরা চলে আসে বাসাতে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। শুভর একার পক্ষে এত বড় বিজনেস সামলানো খুব কঠিন হয়ে গিয়েছে। সারাক্ষণ অফিসে এক এক সময় এক এক অফিসে যাওয়া, আর বাসায় বসে ল্যাপটপে অফিসের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে শুভ। আজকাল নিরুকুই বা শায়নকেও তেমন সময় দিতে পারে না শুভ। সেদিন রাতে ঘরে গিয়ে শায়নের পাশে বসে। পাপ্পাটা কেমন আছে? আই এম সো সরি পাপ্পা, তোমার আব্বুটা খুব পচা, তোমাকে একদমই সময় দিতে পারে না। শায়ান বাবার গলা পেয়ে বাবার দিকে তাকিয়ে হাসে আর শব্দ করে। নীরু পিছন থেকে শুভকে জড়িয়ে ধরে। অনেকদিন পর নীরুর স্পর্শে শুভ কেঁপে ওঠে। নীরুর দিকে তাকিয়ে দেখে নীরু কালো শাড়ির সাথে পিঙ্ক কালারের পাড়ের সিল্কের শাড়ি পরেছে, চোখে কাজল দিয়েছে গাঢ় করে, চুলগুলো বুকের বা পাশে ছেড়ে রেখেছে, গলায় কিছুই দেয়নি কিন্তু কানে পিঙ্ক কালারের দুল দিয়েছে, পায়ে নুপুর পড়েছে। নীরু এই প্রথম নীরুর দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে দেখে কিছুক্ষণ, এরপর নীরু বলে, বেবি হওয়ার পর তুমি তো আমায় ভুলেই গেছো, নাকি আগের মতো ভালোবাসো না আমায় আর? বউটা মনে হচ্ছে অনেক অভিমান করেছে আমার উপর। সামনে তুমি এইচএসসি পরীক্ষা দিবে, রিমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই তোমাকেও সুযোগ দিয়েছি। এতদিন তো এত মানসিক টেনশনে পড়াশোনা কিছুই করনি। তাছাড়া সাগর ভাই নেই, এত বড় বিজনেস, আমাদের সাথে তোমার পারিবারিক বিজনেস সব একা সামলাতে হচ্ছে। এত কিছু মেনটেন করে সত্যি আমি আমার পরিবারকে সময় দিতে পারিনি। আমি জানি তুমি মনে মনে খুব কষ্ট পাচ্ছ, মাফ করে দেয়া যায় না তোমার হাজবেন্ডটাকে? জানো, খুব একা লাগে নিজেকে, তুমি সব সময় ব্যস্ত থাকো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? এইচএসসি পরীক্ষা শেষ হলে রিমির জন্য একটা পাত্র দেখলে কেমন হয়? আগে তো শেষ হোক, এরপর না হয় দেখা যাবে। এখন না হয় তোমার সাথে একটু রোমান্স করি। বলেই নীরু গলাতে মুখ গুজে দেয় শুভ। ওরা বাসুক ওদের ভালোবাসার রাজ্যে। 5 মাস পর শুভদের বাসার ভিতর সাজানো হয়েছে ফুলো ফুলো, বাইরের দিকে রং বেরঙের লাইটিং, অনেক মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। আজ রিমির গায়ে হলুদ, রিমিকে হলুদ শাড়ি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। নীরু রিমিকে কানে কানে বলে, একেবারে হলুদ পরি লাগছে তোমাকে ননদিনী। বলে নীরুর চোখ থেকে একটু কাজল নিয়ে রিমির গলাতে দিয়ে দেয়। ভাবি, এই বিয়েটা করতে ইচ্ছে করছে না, কোনোভাবে কি নিষেধ করা যায় না? তোমার কি অন্য কোনো পছন্দ আছে রিমি? তুমি তো জানোই, যাকে একবার ভালোবেসে ফেলা যায় সে যতই খারাপ হোক না কেন ভুলে থাকা খুব কষ্টকর। আমি কেন জানি অন্য কাউকে মেনে নিতে পারছি না। ট্রাই করো, ভুল বোঝো না আমায়, কষ্ট হলেও বিয়েটা করেই নাও, কারণ জীবনে সুখী হতে হবে রিমি। একা একা শুধুই কষ্ট পাবে, কাউকে জীবন সাথী হিসেবে পেলে আরো ভালো লাগবে। দেখিও, অতীত ভুলিয়ে দেবে তোমার বর। হুম। সবাই হইচই শুরু হয়ে যায়। একে একে সবাই রিমির গায়ে হলুদ দেয়, মিষ্টি খাওয়ায় রিমিকে। সবার খাওয়ানো হয়ে গেলে সাগর শুভকে ভিডিও কল দেয়। সেখানে রিমি আর সাগর দুজনেই কান্নাকাটি শুরু করে দেয়। নীরুর কাঁধে মাথা দিয়ে রিমি বসে আছে। রাতে রিমির হাতে মেহেদি দিয়ে দেওয়া হয়। রাত 2টোতে সবাই কফি পান করে। মজার ছলে রিমি শুভকে বলে, ভাইয়া, আমার বিয়ের গিফট চাই এক্ষুনি। কি বলো? ভাবির সাথে ডান্স করবে তুমি আজ। সবাই হাততালি দিতে থাকে। নীরু রিমির মন রক্ষার্থে রাজি হয়ে যায়, কিন্তু বলে, আমি নাচবো, ঠিক আছে, যদি আমার সাথে এখানে যত কাপল আছে সবাই নাচে, এমনকি আব্বু আম্মুকেও নাচতে হবে। সবার মাঝে হাসি রোল পড়ে যায়। মেয়েকে সুখী দেখতে সবাই রাজি হয়ে যায়। শুভ একটা গান প্লে করে আর গানের তালে যে যেমন পারে ড্যান্স দেয়। পরের দিন বিয়েতে বরযাত্রী আসে, কেউ গেট আটকায়নি। বরযাত্রী বেশ অবাক হয়ে ভিতরে প্রবেশ করে। অন্যরা আপ্যায়ন করলেও বরযাত্রীদেরকে বরের বোন বলে, বর তো এলো, বউ কোথায়? একটু দেখি তাকে। চলো নিয়ে যাও বউয়ের কাছে। পাশের রুমে সবাইকে নিয়ে যাওয়া হয়। সবার চক্ষু চরক সবার দশা। একই পোশাক, একই সাজসজ্জায় দুটো মেয়ে বসে বসে আছে। আসল বউ কোনটা সেটা বলবেন আপনারা? যদি আসল বউ চিনতে না পারেন তাহলে কিন্তু 1 লক্ষ টাকা আমাদের গচ্চা দিয়ে বিয়ে বসতে হবে। আমার বউ আমি খেয়াল করলেই চিনতে পারবো। দুইটা মেয়ে লাল লেহেঙ্গা পরে বসে আছে। গলা ভর্তি সেম গয়না দুজনেরই, হাত ভর্তি সেম চুড়ি আংটি। মেয়েদের ডিজাইনটা একটু আলাদা মনে হচ্ছে চয়নের, কিন্তু বুঝতে পারছে না, কারণ দুজনের মাথার উপর শাড়ি দিয়ে ডেকে দিয়েছে এমন ভাবে শুধু থুতনি দেখা যাচ্ছে। আর পর্যবেক্ষণ করার টাইম নেই, এখনই বলে দিন কোনটা আপনার বউ। ডান পাশের বউটা একটা আঙুল তোলে, এতে চয়ন ভাবে যে বউ মনে হয় তাকে চিনিয়ে দেওয়ার জন্য ইশারা করছে। হুট করেই বলে দেয়, ডান পাশেরটা আমার বউ।
সবাই হু হু করে হেসে ওঠে। মাথার উপর থেকে ঘুমটা সরিয়ে ফেলা হয়। চয়ন এবার নিজেই লজ্জা পাচ্ছে। শুভ পাশ থেকে এসে বলে, ভাইয়া ডান পাশেরটা আমার বউ, বাম দিকেরটা তোমার। নীরু আর রিমি দুজনেই মুচকি হাসে। অতঃপর চয়নের কাছে 1 লক্ষ টাকা আদায় করে সারে রিমির ভাই বোনেরা। ভালোভাবেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে রিমিকে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ি। 2 দিন পর রিমির শ্বশুরবাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীরু, শুভ সহ অনেক আত্মীয় আসে রিমি আর চয়নকে নিয়ে যেতে। রিমি চেয়ারে বসে আছে, নীল রঙের বেনারসি পরে। চয়ন নীল শেরওয়ানি পরেছে। দুজনকে বেশ মানিয়েছে। ফটোগ্রাফার ডাকা হয়েছে ছবি তোলার জন্য। রিমি কিছুক্ষণ পর উঠে গিয়ে একজনের কলার চেপে ধরে। নতুন বউয়ের এমন কীর্তি দেখে সবাই অবাক হয়ে যায়। রিমি চিৎকার দিয়ে ওঠে। ভাইয়া! সবাই দৌড়ে আসে। নীরু অবাক হয়ে যায়। শুভ গিয়ে লোকটাকে এলোত পাথারেই মারতে শুরু করে। চয়ন শুভকে সরিয়ে ধরলেও রাকিবের অবস্থা মার খেয়ে কাহিল হয়ে যায়। নাক মুখে রক্ত ফুটে উঠেছে। ভাইয়া আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ফটোগ্রাফারকে মারছেন কেন? এই লোকটা একটা ক্রিমিনাল, এতদিন গা ঢাকা দিয়েছিল, আজ পেয়েছি ওকে। আমরা কি ছেড়ে দিব নাকি? বিয়ে বাড়ির সব লোকে জটলা পাকিয়ে ফেলে। শুভ পুলিশকে ফোন দেয়, সবাইকে সব ঘটনা খুলে বলে। রাকিবের মাধ্যমে ওর মাকেও ধরে ফেলে। রাকিবের স্বীকারোক্তি নেওয়ার সময় শুভ উপস্থিত থাকে। প্রচুর টর্চার করার পর রাকিবে স্বীকার করে সব। রাকিব বলে, রুবিকে ভালোবেসেছিলাম সত্যি সম্পত্তির মালিক ভেবে, কিন্তু যখন আম্মা বলে রুবির নামে কোনো সম্পত্তি নেই, তখন রুবিকে ত্যাগ করি। এরপর জানতে পারি সব কিছু নীরুর নামে। ওকে ইউজ করার চেষ্টা করেও পারিনি, কোনোভাবে বেঁচে যায়। পরে বড়লোক মেয়ে দেখে রিমির বান্ধবীকে পটিয়ে ওর নাম্বার নিয়ে ওর সাথে প্রেম করি। পরে জানতে পারি নীরুর ননদ রিমি। একসাথে বড়লোক হবার স্বপ্নে আমি বিভোর হয়ে পাপের পর পাপ করতে থাকি। রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী কোর্টে ফাঁসির আদেশ হয়ে যায়। ওর মা খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এত কিছু জানার পর চয়ন একটু রাগ করলেও চয়নকে নীরু বোঝানোর পর চয়ন ভুল বুঝতে পারে। রিমিকে মেনে নেয় চয়ন। সাগর তুরস্কের কোনো মেয়েকে যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবে না, ইচ্ছে হলে বিয়ে করবে না। এটা সম্পূর্ণ সাগরের ইচ্ছের উপর নির্ভর করছে। শুভ কাজের চাপ সামলাতে না পেরে রিমির অংশটুকু রিমির নামে করিয়ে দেয়। এতে চয়ন দেখবে বিজনেস। শুভ এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলো। নীরু সায়নকে খাওয়াচ্ছে। এমন সময় শুভ পিছন থেকে জোরে ধরে নীরুকে। আরে করছোটা কি? বাবুর খিদে পেয়েছে তো। আমারও ক্ষুধা পেয়েছে, আমি কখন খাবো? হিংসুটে। সায়নকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় নীরু। উল্টো দিকে ঘুরে শুতেই শুভ হ্যাঁচকা টানে নীরুকে শুভর উপর নিয়ে নেয়। কি মহাশয়, এতদিন পর কি রোম্যান্স উঠলে উঠেছে নাকি? হুম। শুভ নীরুর কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়।